আপনি যদি এখন মনে করেন যে সেক্ষেত্রে আপনি যদি গিয়ে বলেন যে আচ্ছা এটা কি জিনিস আমি তো কিছুই বুঝতেছি না, কিন্তু আপনি বেশ ভালো পজিশনে, তাহলে এটা তো উল্টা আরো মানে রেপুটেশন একে 12টা বাজিয়ে দিবে। তো আপনার জি সেক্ষেত্রে ভাই। আপনার ওই সফটওয়্যার সম্পর্কে জানা দরকার। আপনি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যদি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাম কি পিএইচপি যদি জেনে থাকেন, তাহলে আপনার পক্ষে একই জিনিস সি শার্পে কনভার্ট করা খুব বেশি কঠিন হবে না। সি শার্প যদি জেনে থাকেন তাহলে আপনাকে বলবো ভাই আপনি 2টা মাস একটু কষ্ট করে সময় দেন, এসপি ডট নেটটা একটু আয়ত্ত করেন। এসপি ডট নেট, এমভিসি ডট নেট যে কোনো একটা আয়ত্ত করেন। আয়ত্ত করলে হবে কি 2 থেকে 2.5 মাস, তাহলে আপনি মনে করেন আপনার মোটামুটি এখন ল্যাঙ্গুয়েজ ব্যাকগ্রাউন্ড মানে ফ্রেমওয়ার্ক শেখা হয়ে যাচ্ছে 3টা। এবং এই 3টা ফ্রেমওয়ার্ক যদি শিখে থাকেন, যে আপনার আরো যদি অ্যাডভান্সে যাই অ্যাজুর যে এগুলো যদি শিখতে চাই, আমি এটার কথা বাদ দিলাম, বাট আপনি এই লেভেল পর্যন্ত যদি থাকেন, তাহলে মনে করবেন যে আমি আপনাকে বললাম একটু আগে 14 বছরের কথা, এই শুধুমাত্র যদি একটা বাড়তি সাইড যদি সেক্টর অ্যাড করেন আপনার এখানে ওয়েব ডেভেলপ সফটওয়্যার ডেভেলপমেন্টের সাথে, যে হয়তো বা দেখা গেছে আপনি এমভিসি ডট নেট শিখলেন কিংবা এসপি ডট নেট করলেন, এমভিসি ডট নেট করলেন, করার পরে কি আপনি হয়তো বা ইয়ে করলেন, এর নাম কি আপনার ওইটা যে হয়তোবা ওরাকল কিংবা কোনো একটা দেখা গেছে এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট, কিংবা আপনি হয়তোবা মঙ্গো ডিবি যে কোনো একটা কমপ্লিট করলেন, কমপ্লিট করে এবার আপনি বসে থাকেন, আপনার ইনকাম এমনি আসবে। বুঝতে পারছি? জাস্ট জি এটা। ভাইয়া। আর এখন আপনি সফটওয়্যার ডেভেলপমেন্টে যদি যান, ঠিক সেম ক্যাটাগরি, একটা ফ্রেমওয়ার্ক শিখবেন, অ্যাডভান্স লেভেলে আসবেন, ওয়েবের সাথে কানেক্ট করার জন্য আপনাকে ওয়েবে কিছু না কিছু হইলে আপনাকে শিখতে হবে। ক্লিয়ার? জি ভাই, বাসা থেকে ভাই ছোটবেলা থেকে বলতেছিল ডাক্তারি নিয়ে পড়াশোনা করাবে। আমি জাস্ট বলতেছিলাম, আমি বলছিলাম যে আমি আমি লাইফের সারা লাইফ মানে পুরো লাইফ আমি পড়াশোনা করতে পারবো ওরে না। ভাই আমার এর জন্য ভাইয়া একদম আমার লজিক। পরে পরে ভাইয়া এইটা অনেক চিন্তা ভাবনা করে পরে সিএসসি তে ভর্তি হলাম। সিএসসি তে ভর্তি হওয়ার পরে এখন মানে 2-1 বছর যাওয়ার পর এখন চিন্তা করতেছি যে সেমই তো, লাইফ তো সেমই, আমার তো যত নতুন নতুন ল্যাঙ্গুয়েজ আসবে সেটাই আমাকে নিতে হবে, তো আমাকে সারা লাইফই পড়াশোনা না করতে না, হইতেছে তো। নতুন নতুন ল্যাঙ্গুয়েজ বলতে কি এরকম না, জাস্ট হ্যাঁ এটা টেকনোলজির সাথে আপডেট থাকতে হবে, এটাই হইতেছে নিতে কথা। হয় ভাই, করতে হ্যাঁ হবে, আপডেট করতে হবে। হ্যাঁ, নতুন নতুন ল্যাঙ্গুয়েজ বলতে কি যে আমি হয়তোবা দেখা গেছে এরকম যে আমি যেটা জানি যে এখানে ইফ ইলস কন্ডিশন, এখানে হইতেছে অ্যারে কন্ডিশন, এখানে ফর লুপ, ঘুরে ফিরে একই দেখবেন সব জায়গায়, সেম খালি সেম, সব লেখাগুলো সেম, একটু, লেখাগুলোর ধরনটা একটু হয়তোবা মানে আলাদা। স্ট্রাকচারটা আলাদা। জি ভাই, সব সেম থাকে। ডক্টর কমন নেম, ডক্টর হইতেছে ফ্যামিলি থেকে কমন নেম, সবাইকে ডাক্তার বানাবে। জি হ্যাঁ ভাই, ডাক্তার বানানো সবাই তাদের, ডাক্তার হলে তাদের লজিককে আমি মানে হ্যাঁ ভাইয়া। তাদের লজিকটাকে আমি সম্মান করি এই থ্রোতে, কজ আমি যদি আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, একটা ইঞ্জিনিয়ার যখন বাইর হবে তাকে প্রচুর স্ট্রাগল করতে হয়, বেশ কয়টা মিনিমাম 2 থেকে 3 বছর তাকে স্ট্রাগল করতে হয় ভার্সিটি থেকে বের হলে। জি কিন্তু একটা জি ডাক্তার ভাই, যদি বের হয় তার লাইফ কিন্তু ওই বের হওয়া থেকেই সেট। এই জন্য জি ফ্যামিলি ভাই। সবসময় একটা ওই মানে একটা সেটেল লাইফ চায়, বিধায় সবসময় ডাক্তার 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 ডাক্তার, ওই এই জন্যই বলে। যাই হোক, আহ ভাই ওটাকে আমার রোবোটিক লাইফ মনে হয়, লাইফ মনে হয় না, রোবোটিক লাইফ। আমার ওইটা তো আমার পার্সোনালিও মনে হয় যে এটা কোনোভাবে লাইভ হইতে পারে না। একটা ডাক্তার মনে করেন সকাল 8টার সময় ঢুকলো, 12টার সময় গিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট সাজেশন, হ্যাঁ আপনার সকাল 8টা থেকে 12টা পর্যন্ত সে রোগী দেখলো, আবার দেখা যায় যে সন্ধ্যা 6টার সময় এসে তার নিজের চেম্বারে বসে বসে রাত 11টা পর্যন্ত থাকে। বউও ডাক্তার, জামাইও ডাক্তার, দুইজন দুইজনকে আর নিজের ফেসও পর্যন্ত দেখা হয় না, সবাই খালি দৌড়াইতেছে, টাকার পিছনে দৌড়াইতেছে। জি ভাই, আমি এরকম একটা শুনছি ভাই, রাত 3টা পর্যন্ত উনি কাজ করে হাসপাতাল থেকে, রাত 3টা পর্যন্ত। তারপর আবার বাসায় আসে আবার মানে 7টার দিকে আবার বাসায় আসে 4টার দিকে, 4টার দিকে এসে আবার 7টার দিকে আবার হসপিটালে চলে যায়। ওনার ওয়াইফ ডাক্তার, উনিও ডাক্তার, ওনার একটা মাত্র মেয়ে বাইরে পড়াশোনা করতেছে, সেও ডাক্তারি টাকার করতেছে। অভাব নাই। হ্যাঁ, টাকার অভাব নাই, কিন্তু আমার কথা হলো এই টাকা দিয়ে করবেটা কি ভাই? রোবোটিক লাইফ, কোনো লাইফের মধ্যে কোনো মানে কিচ্ছু নাই, লাইফ শেষ। আচ্ছা মুজাহিদ ভাই, আপনার বাসা সিলেটের কোথায়? শহরের পাশেই ভাইয়া, মেইন শহরের টাউনের। হ্যাঁ। কাছ থেকে কত দূরে? খুদ থেকে কাছ, শাহজালাল থেকে, শাহজালাল ইউনিভার্সিটি। কোথা থেকে দূরে আছে ভাইয়া কিছুটা। আমি সাজা যেতে মনে মনে করেন হয় আমার তো প্রায় হয়তোবা পার্সোনাল ইয়ের জন্য, নিজের জন্য কখনো ইউনিভার্সিটি ঘোরা হয়নি। মেজো ভাইয়ের জন্য বিভিন্ন ইউনিভার্সিটি ঘুরছি, মোটামুটি মেজো ভাইকে ভর্তি করানোর জন্য।
তো সেক্ষেত্রে আমি মোটামুটি ওর জন্য যতগুলো শহরে গেছি, আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে এক হচ্ছে খুলনা, না সবচেয়ে বেস্ট নির্দ্বিধায় সিলেট, তারপরে হচ্ছে খুলনা। তো সিলেটের মনে করেন যে আমাদের, আমি ইন ফিউচার যদি যাওয়া হয়, আমার একটা প্লেসে যাবই, অনেকে হয়তোবা এই মানে কি হয়তোবা কি সিলেটের এটা দেখবে ওইটা দেখবে, নামও সব ভুলে গেছি, কিন্তু আমার এগুলা কোনো কিছু না। আমার শুধু একটা প্লেস মনে আছে, সেটা হচ্ছে আপনার ভানুগড় নাকি, ভানুগড় নাকি এরকম কিছু একটা জায়গা আছে, ভানুগড়। আপনার সিলেটের রেল ট্রেন আসার সময় আপনার সিলেট স্টেশনের জাংশনে নামার আগে ঠিক একটা জাংশন কভার করে আসে, ওই স্টেশনটার নাম মানে ভানুগড় নাকি ভানুগড় এরকম কিছু একটা, এরকম। আমি ওই এলাকাটাতে যাব একদম বর্ডারের পাশে। আমার কাছে জাস্ট আমার ওই ছোট ভাই মেজো ভাইকে যখন দিতে গেছিলাম, তারই এক ফ্রেন্ডের আত্মীয় এখানে থাকে। আমি ওনাদের বাসায় যাওয়ার পর আমার ইচ্ছা করতেছিল না ওইখান থেকে আবার ওই সাস্ট পর্যন্ত আসি ওকে নিয়ে। জোস। হ্যাঁ, আমার কাছে ভানুগড় সিলেট আমার থেকে অনেক দূরে মনে হয়। হ্যাঁ, প্রায় 80 থেকে 82 কিলো তো। হ্যাঁ, হ্যাঁ, 'cause গাড়ি নিয়ে গেছিলাম, আর মনে করেন একদম মূলত ম্যাপ দেখে দেখে গেছি তো নিজে নিজে। জাস্ট আমি ড্রাইভার যাচ্ছিল, আমি জাস্ট ম্যাপ দিয়ে ডিরেকশন দিচ্ছিলাম। আমরা সোজা পথে যাই নাই, ভানুগড় দিয়ে আমরা মনে করেন যে মৌলভীবাজার দিয়ে ঢুকলাম চা বাগানের ভিতর দিয়ে, রাত্রে 3টার সময় চা বাগানের ভিতর দিয়ে ঢোকার কারণে চা বাগানে কিছুই দেখা হয় নাই। 3টার সময় গিয়ে ঢুকে আমরা ওইখানে যখন পৌঁছালাম, ওইটার পর গিয়ে আপনার খুব সম্ভবত না সুনামগঞ্জ দিকে যাই নাই, ওইটার থ্রোতে আমরা হয়তোবা ওই যে ভানুগড় থেকে উল্টা পথে আসছিলাম, কোনো মানে মেইন রোড দিয়ে না, গ্রামের একটা রোড আছে, ওই রোড দিয়ে আহ শাহজালালের ডান পাশ দিয়ে এসে ঢুকলাম। আমার কাছে ওই পরিবেশটা এত সুন্দর লাগছে, আমার এখনো চোখে লেগে গেছে। হ্যাঁ, আচ্ছা, প্রথমত আছে, যাই হোক, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট সেশন, হ্যাঁ ভাই, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট এটার বাংলাদেশের প্রেক্ষিতে আপনার মার্কেট প্লেসে যদি বলি, সবচেয়ে দামি কিন্তু সবচেয়ে কম ইয়া কম্পিটিটর পাবেন অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টে। কারণ যারা আছে ম্যাক্সিমাম, তারা যেটা হচ্ছে আপনি যদি লেগে থাকতে পারেন ভালো, কিন্তু লেগে থাকে না, মানে সবাই লেগে থাকতে পারে না। মনে করেন যে আজকে বা এটার কোনো কি হয়তো বা তাকে তারা অ্যাপ ডেভেলপ করে, আমাদের যেটা হয় কি যে তারা তাদের মেধাটা আর কি এলোমেলো কাজে লাগায় ফেলে অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে গেলে। হয়তো বা দেখেছি, আমি যেটা দেখি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার একটা যদি মেজর একটা ভালো যদি অ্যাপ বানাইতে পারেন, তাহলে আপনার ওই রকম যদি লেগে থাকেন তাহলে অনেক কাজে দিবে। কিন্তু আপনি যদি শুধুমাত্র দেখা গেছে আমাদের বাংলাদেশে যেগুলো হয়, আমি যদি সাপোজ বিভিন্ন অ্যাপ্লিকেশন গুলো দেখলে দেখবেন রিসেন্টলি কিছু ভালো কাজ চোখে পড়তেছে, কিন্তু আগে কিন্তু এরকম কোনো কিছু না, আমি একটা বাংলাদেশি কোনো ভালো একটা অ্যাপ্লিকেশন কখনোই পাইতাম না। রিসেন্টলি ভালো কাজ হচ্ছে, কিন্তু আপনি যদি লেগে থাকেন তাহলে অনেক ভালো কাজ পাবেন, বেশ ভালোই। ভাইয়া বাংলাদেশে অ্যাপ্লিকেশন অনেকগুলো দেখছি। ওই যে ইয়ে আছে না, একটা মানে কি দিয়ে বানায়, ড্রাগ এন্ড ড্রপ করে হ্যাঁ, হ্যাঁ, ওয়েবসাইট, কি নাম ভুলে গেছি। হ্যাঁ, তো থানচি ওটা দিয়ে অনেকেই বানায়। হ্যাঁ, এরকম থানচি ওয়েবসাইট আছে আরো অনেকগুলা। তো ওগুলা দিয়ে অনেকেই বানায়। ওইটার এগুলা থ্রোতে মনে করেন যে আপনার মনে করেন যে দেখা যাচ্ছে, আমি যদি বলি ওই যে আপনার একটা জিনিস হচ্ছে যে আপনার প্রথমত বাংলাদেশের ওয়েব ডেভেলপমেন্টের যে ভ্যালুটা, সেটা কমাইছে এলোমেলো হইতেছে, এলোমেলো ভাবে যে মানে কি বলে টিউটোরিয়াল, সেটা ওয়েব ডেভেলপমেন্টের ভ্যালু কমাইছে। আর এলোমেলো কিছু অ্যাপ্লিকেশন, যেমন আপনি দেখবেন খালি বাংলাদেশে অ্যাপ নামে যদি সাপোজ অন্য কোনো কিছু বাদ দেই, আমি যদি সবচেয়ে বেশি গুগলে যদি আপনার প্লে স্টোরে যদি সার্চ দিই, তাহলে দেখবেন বাংলাদেশে অ্যাপ নামে কি কি আসে। ম্যাক্সিমাম এই যে হয়তোবা কোনো কিছু যে রান্নার, উল্টা পাল্টা ভাই, তারপর উল্টা পাল্টা। গোপাল ভাঁড়, এইরকম গুলা ম্যাক্সিমাম আসতো। তখন বিরক্ত লেগে যেত যে কি এরা কি। তারপর হইতেছে কি আবার কিছু কিছু মানে পাবলিক, তারা হয় কি যে হয়তো বা দেখা যায় বয়স কম বলতে কি ক্লাস 7-8, 7-8-এ পড়ে, কিন্তু তারা করে কি ড্র্যাগ এন্ড ড্রপ করে অ্যাপ বানায়, তারা নিজেকে অ্যাপ ডেভেলপার হিসেবে শো করে যে আমি অ্যাপ বানাইছি, এই করছি হ্যাঁ সেই করছি। আরে মানে ভাই, কি ইউটিউবে টিউটোরিয়াল দিত অনেকে, অনেক দেখছি, মানে অনেক কম বয়স লিমিট আছে সম্ভবত। তারা ডেভেলপার করে নিজেকে।
ওই এইরকম বলার ওই থ্রোতে অ্যাপ ডেভেলপমেন্টের মানে সম্মানটা বাংলাদেশে গেছে। তবে হ্যাঁ, এখন আস্তে আস্তে বেশ ভালো কাজ হইতেছে, খুবই ভালো কাজ হইতেছে। আর আরেকটা জিনিস হচ্ছে, আর মূলত নেটওয়ার্কিং সেক্টরও বেশ স্ট্রং বর্তমানে। আমি গত কয়েকদিন আগে যখন আমার এনআইডি কার্ডের ব্যাপারে যখন কাজ করতে গেছিলাম, আমি একটা সময় গিয়ে এনআইডি কার্ডের যে ইয়েটা ওই যে আপনাদের ইয়ের ওয়েবসাইটে যেটা ছিল আগে, সেটাকে গালিগালাজ করতাম, এমন একটা অবস্থা ছিল যে মানে কি এক মানে একটা হয়তো সবকিছু এত ডেভেলপ হইতেছে, এই জিনিসটা এত বিরক্তিকর ছিল। মানে এনআইডি আর রেলওয়ের টিকিটটা পরবর্তীতে গত 7 থেকে 10 দিন আগে আমি যখন ঢুকতে গেলাম, আমি হুট করে মানে একটা আমার এনআইডি কার্ড ঠিক করতে দিছি। তো আমি বললাম, আচ্ছা আমার এনআইডি কার্ডের কি অবস্থা, আমার একটা জায়গায় লাগবে এনআইডি কার্ডের ফটোকপি, আমার কাছে কপি নেই। ওইখান থেকে নিতে গিয়ে দেখি যে আমার এখানে ঢুকতেছে না। রীতিমতো আবার মেজাজ খারাপ করে ফেলছিলাম যে ঢুকতেছে না কেন, আমার ইউজার আইডি এনআইডি কার্ড নাম্বার সবই তো ঠিক আছে। পরে গিয়ে বুঝলাম যে তারা ওদের মানে ওয়েবসাইট চেঞ্জ করছে, এবং চেঞ্জ করে খুব সম্ভবত তারা এনআইডি কার্ডের যে অংশটা, ডেভেলপমেন্টের অংশটা টাইগার আইটি কে দিছে। টাইগার আইটি তো একটা বেশ, এবং টাইগার আইটি খুব মারাত্মক কিছু কাজ করছে, যেটা আমি দেখে পুরোপুরি অবাক হয়ে গেছি। এনআইডি কার্ডের বর্তমান যে আপনার লগ ইন সিস্টেম, সেখানে ঢুকলে দেখবেন আপনাকে বাধ্যতামূলক একটা অ্যাপ্লিকেশন মোবাইলে ডাউনলোড করতে হবে, এবং সে আপনাকে পুরোপুরি ফেস রিকগনিশনের মাধ্যমে আপনার পুরোপুরি আপনার মানে ইয়ে করে, ফেস রিকগনিশনের মাধ্যমে আপনাকে জাস্টিফাই করে যে এটা সত্যি আপনি এনআইডি কার্ডের যে সেটাই আপনি কিনা। তা আমি ভাই এই আপডেটটা কবে দিচ্ছে ভাইয়া? হ্যাঁ, 7 থেকে 10 দিন আগে দেখছি কবে? আমি। ও আচ্ছা ভাইয়া, তা তাহলে আমি রিসেন্টলি মনে করছে। না, নর্মালি আমি আমি 2 মাস আগে ট্রাই করলাম, তখন আমাকে কোনো অ্যাপ ডাউনলোড করার কথা বললো না। ওইখানে আপনার নর্মালি এখন দেখবেন যে বেস্ট আপনার এনআইডি ওয়ালেট নামে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলে। ওই এনআইডি ওয়ালেটের থ্রুতে এখন আপনি নর্মালি আপনার এনআইডি কার্ডটা, ওই যে আমাদের যে অরিজিনাল এনআইডি কার্ড সেটা না হইলেও চলবে, এনআইডি ওয়ালেট হইলেও চলবে। এত মানে আমি পুরোপুরি ওইটা একটা বেশ ভালো লাগছে। আর হচ্ছে রেল সেবা, যে আপনার টিকিটের জন্য রেল সেবা, সেটাকেও আমার বেশ এখন খুবই ভালো লাগে, যে ব্যাপারটা যে আমি রেল মানে টিকিটের জন্য মানে সবাই এখন যেটা হইতেছে ওইটা এতটাই ভালো লাগে যে আমি সবাই এখন টিকিটের জন্য শুধুমাত্র ওই আমারই খুঁজে, যে কারণ সবার কাছে আমি বললাম এটা তো কোনো ব্যাপার না, টাকা দিলে এটা তো কোনো, এখান থেকে আমি সিট সহ তোমাদের টিকিট দিয়ে দিচ্ছি, তবে 5 দিন আগে আমাকে বলতে হবে। অবশ্য এখন রেল সেবার টিকিট 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 হইতেছে, তো এখন হচ্ছে যে আমাকে এখন টিকিট তো একদিন আগেও এখন সিট চেক করা যায়, আগে তো 5 দিন ছিল, 5 দিন আগে টিকিট সিট চেক করা যেত না, এখন কালকের টিকিট আমি আজকেও চেক করে দিতে কাটিয়ে দিতে পারি। ওই জিনিসগুলো কিছু কিছু অ্যাপ, এই টাইপের কিছু অ্যাপ যদি হয় কাজের জন্য, যেমন একটা হচ্ছে আপনার বোধহয় হিসাব খাতা নাকি রাফ খাতা, এরকম কিছু একটা বোধহয় দেখতেছি। ওইটার মনে হয় যে ওদের যে অ্যাডভার্টাইজমেন্ট, সেটা দেখে আমার বেশ ভালো চালু লাগতেছে। খাতায় একটা দেখছি ভাইয়া ইউটিউবে, হ্যাঁ, আরো একটা হ্যাঁ, ওইরকম টালি খাতায়। টালি খাতা, এরকম কিছু কিছু দেখতেছি কাজের মনে হচ্ছে, কিন্তু এখনো ইউজ করা হয়নি। হ্যাঁ আপু, টাইগার আইটি নাম্বার 1 হুম। সফটওয়্যার ফার্ম বিডিতে, সফটওয়্যার ফার্ম না, ওদের হচ্ছে নেটওয়ার্কিং যদি বলা হয় তাহলে না, হ্যাঁ ফার্স্ট কাজ। এবং সেখানে হইতেছে কি টাইগার আইডিতে ফ্যাক্টটা হইতেছে ওদের যে জিনিসটা, ওদের যে এমপ্লয়ারদেরকে তারা খুবই ফ্রিডম, মানে মাত্রাতিরিক্ত ফ্রিডম দেয়। কারণ আমার একটা ফ্রেন্ড আছে, তার সে হচ্ছে টাইগার আইটিতেই আছে, সে মূলত আমার সাথে আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, মানে ক্লোজ ফ্রেন্ড বলতে কি আমার ভার্সিটি একমাত্র ফ্রেন্ড বলতে গেলে, মানে যার সাথে একদম সবচেয়ে বেশি ক্লোজ হয়েছিলাম। তো দেখা গেছে যে সে টাইগার আইটিতে জব হয়েছে, সে নেটওয়ার্কিং সেক্টরেই ঢুকছে। ঢোকার পর গিয়ে যেটা দেখতাম, তার বসের সাথে তার সম্পর্কটা অনেকটা এরকম, যে বসকে বলতেছে, বস আমার ছুটি লাগবে। কি ছুটি? বস আপনার যে জায়গায় ছুটি লাগবে আমারও সেই জায়গায় ছুটি লাগবে। ছুটি চাওয়ার ধরনটা দেখে আমি বললাম যে বস রে এভাবে বলতেছে, যে হেও আমার এআইবি তে ইয়েতে আসবে, নাম কি আমাদের মানে আমার ইয়ে হয়েছে, আমাদের ওই যে রিউনিয়ন হয়েছে সেখানে আসবে। তো হেও এআইবিয়ান, আমি এআইবিয়ান, হেও তো ওই জায়গায় ছুটি মানে যাবে। তো এই জন্য আমি বলছি যে হেরো যে জায়গায় ছুটি লাগবে আমারও সেই জায়গায় ছুটি লাগবে। তো ভয় নাই, ধুর ভয় কিসের। জোস আচ্ছা যাই হোক। জোস। তো ব্যাপারটা কি, যে রাত্রেবেলা তার ডিউটি হচ্ছে সপ্তাহে 5 দিন, 5 দিনের মধ্যে হচ্ছে আপনার 2 দিন হচ্ছে মর্নিং শিফট, একদিন ডে শিফট, একদিন হচ্ছে, আর 2 দিন হচ্ছে নাইট শিফট। তো 2 দিন নাইট শিফট যেটা হয় সেই 2 দিন হইতেছে মানে আমাদেরকে আর কি ওর ডিউটি করতে হয়। এখন না আগে করতে হইতো। আগে করতে হইতো কি, সে হয়তো বা দেখা গেছে সে রাত 9টার সময় ঢুকতো, এবং রাত 10টার সময় ঢুকতো,
সকাল 6টার সময় তার ছুটি হতো। তো রাত 10টার সময় যখন অফিস ঢুকবে তখন থেকে আমার ডিউটি শুরু। কি ডিউটি? সে পাবজি খেলবে, তার সাথে আমাদেরকে পাবজি খেলতে হবে পুরাটা রাত। ঠিক আছে, যাই হোক। আর আফরোজাপুর একটা প্রশ্ন ছিল, মোটামুটি সবার প্রশ্নের উত্তর দিছি। আফরোজাপুর একটা প্রশ্ন ছিল যে কোথায় শিখতে পারবেন আপনার ওয়েব ডেভেলপমেন্ট। জি ভাইয়া। তো ওয়েব ডেভেলপমেন্ট যদি নিজে হাতে কলমে শিখতে চান, ওয়েব ডেভেলপমেন্ট, হ্যালো ভাইয়া। হ্যাঁ মাথায় খুঁজতেছে হ্যাঁ কোথায়। ভাইয়া, আমি হাতে কলমেই শিখতে চাচ্ছি, নাহলে তো আমার ওয়েব ডেভেলপমেন্ট মাথায় ঢুকতেছে না। এই যে আপনি পিএইচপি ক্লাস করাতেছেন, আমার কেন জানি মনে হচ্ছে একদিক দিয়ে ঢুকতেছে মাথা, আরেকদিক দিয়ে বের হয়ে যেতেছে। ব্যাকগ্রাউন্ড কি আপু? কিসে আছেন? বুঝলাম না। কিসে আছেন? বাসায়। পড়াশোনা কি পড়াশোনা নিয়ে কিসে করছেন? আছেন? বাসায়। ও সরি। পড়াশোনা খুব সম্ভবত ভাই আপনি আমি বিবিএ তে আছি। বিবিএ তে আছেন। ওকে, আপনাদের কি কোনো আমার বিবিএ তে কোনো ব্যাকগ্রাউন্ড পুরো আলাদা। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোনো, না সমস্যা নেই, ব্যাকগ্রাউন্ডে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে? কারণ অনেকেই দেখছি বিবিএ তে আপনার সি প্রোগ্রামিং শেখানো হয়। না ভাই, আমাদের কোনো সিস্টেমই না। আমি বিবিএ ফিনান্স নিয়ে পড়তেছি, তো ফিনান্সের আইসিটির কোনো সাবজেক্টও নাই। যদি বলবো এবার আইসিটি আপনাকে কি, একটা এগুলা কথা, নিয়ে তো সাবজেক্ট আছে তো। না সবগুলো সবার থাকে না। তো যেটা হবে, আপনি আগে একটা কাজ করবেন, পিএইচপি শেখার আগে অ্যাটলিস্ট ইউটিউবে প্রচুর সি টিউটোরিয়াল পাবেন। সি প্রোগ্রামিং এর টিউটোরিয়ালটা কমপ্লিট করবেন। ঠিক আছে, আপনি যদি চান বাংলায় একটা সি প্রোগ্রামিং টিউটোরিয়াল আমি দিয়ে দিতে পারবো, ওনার নাম জানি ভুলেই গেছি, দেখতে হবে একটু। বাট আপনি ইভেন সি প্রোগ্রামিং যদি এরকম ফর বিগিনার্স ইন বাংলা দিয়ে দেন, তাহলে খুব সম্ভবত 1 বা 2 নম্বরে দেখবেন 1 নম্বরে 55 আসবে। 55 থেকে 59টা টিউটোরিয়াল নিয়ে একজন আসবে 5 মিনিটে। বুঝছি ভাই, আনিস মেবি ভাই। না আনিসুল না, ওটা ইসলাম। এস দিয়ে নাম, ওনার নাম এস দিয়ে। ও আচ্ছা। আচ্ছা, যাই হোক, এরকম একটা টিউটোরিয়াল পাবেন আনিসুল ভাই ইসলাম। সি প্রোগ্রামিংটা কি বাধ্যতামূলক? না, অ্যাটলিস্ট একটা পিএইচপি তে ঢোকা যদি ইনক্লুড হওয়ার আগে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটু জেনে ঢোকাটা একটু বেটার। ঠিক আছে, আর আমি সব তো সি প্রোগ্রামিং এর কিছুই জানি না ভাই। না সি প্রোগ্রামিং ভাই এর সি প্রোগ্রামিং ইজি, অতটা হার্ড না ভাই। এত সি হার্ড প্রোগ্রামিং ইজি। বুঝি না, হ্যাঁ আমি শিখিনি আর কি। এত কিছুই না, এত একদমই কিছু না। বাট আপনি মনে করেন যদি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি জেনে থাকেন, তাহলে আপনার পিএইচপিটা আয়ত্ত করতে খুব ইজি হবে, খুব ইজি। এই খালি পিএইচপি না, জাভাস্ক্রিপ্ট থেকে শুরু করে সবকিছু বুঝতে খুব সহজ হবে। বিকজ আপনার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওইখানে যখন আপনি ওইটা একটু বেশ ভালো, কারণ ওইখানে তেমন কিছু না, মনে করেন আপনার অ আ ক খ শিখাইতেছে, আপনি অ আ ক খটা যদি ভালোভাবে শিখেন, তাহলে মনে করেন সেটা দিয়ে আপনি নাম বানান থেকে শুরু করে সবই করতে পারবেন। এটাই হইতেছে আর কি, যে ওই সি প্রোগ্রামিংটা অনেকটা সেরকম ফ্যাক্ট পায়। বাট আপনি যদি সরাসরি যদি দেখা গেছে পিএইচপি বা জাভাস্ক্রিপ্ট শিখেন, সেক্ষেত্রে হয় কি, একটা ঝামেলা হয় যে আপনার মনে করেন ওই যে আমি আগে আপনাদেরকে নাম বানান করা দেখাই, নাম বানান করতে গিয়ে হয় কি যে হয়তোবা ওইটা দেখে আপনার অ আ ক খটা বুঝে নিতে হয় যে এটাকে অ বলে, এটাকে আ বলে, এইভাবে কাজ করে। ঠিক আছে, এই জিনিসটা যে একটা রানিং প্রোগ্রামিং এর ক্ষেত্রে আপনার এরকম হয় যে প্রোগ্রামিং এর বেসিকটা আপনি ওই রান টাইমের মধ্যে আপনাকে আয়ত্ত করতে হয়। আর যদি আপনি একটা বেসিকটা যদি বুঝে আসেন, তাহলে এগুলো বুঝাটা কোনো ব্যাপারই লাগে না এটা। আচ্ছা, ওকে, যেহেতু লিঙ্কটা আর ভাই নেটওয়ার্কিং থেকে ভাই একটা জিনিস মনে আসছে যে দুইটা পিসি কে সিঙ্ক করা যায় কিনা, মানে আমি একটা ফাইল আরেকটা থেকে অ্যাক্সেস করতে চাই, দুটো থেকে আর হ্যাঁ কি। পারবেন, যদি একই ব্রডব্যান্ডের আন্ডারে থাকে। হ্যাঁ ভাই, একই ব্রডব্যান্ড আন্ডার আছে, ল্যান কেবল আছে, চাইলে লাগাতে পারবো আর কি। করা যায়। এটা কিভাবে করবো ভাই? তুমি টিউটোরিয়াল আছে ইউটিউবে? হ্যাঁ পাবেন, অনেক পাবেন। সি প্রোগ্রামিং বাংলা টিউটোরিয়াল, বাংলা। তাহলে আমাকে দিয়েন ভাই একটু। আরে এত আসছে, ওই তো খুঁজি, ওই তো হারে ফেলছি। আমি অবশ্য বর্তমানে ইসলামের tutorial অনেক ভালো হয়। ইসলামের তাহলে দেখি সবার আগে, যাই হোক, উনিই তো নেই। হ্যাঁ, জঙ্কার মাহবুব আছে না, লেকচার সেই, মানে কথা অন্যরকম লাগে, ওনার কথা স্পষ্ট অনেক, এই জন্য শুনতে ভালো লাগে। হ্যাঁ মানে স্পষ্ট, আর কিছুটা ফান এই হিসেবে কথা বলবো।
ওইটা নাই এখন। এখন নাই। হ্যাঁ টপে আছে, আনিসুল ইসলামী টপে আছে। আমি ওনাটা দেখতাম অনেক আগে। না ওইটা নাই, তার মানে আপনারা এটা করতে পারেন, আনিসুল ইসলাম যেহেতু টপে আছে তো এটা করে ফেলতে পারেন। ওই 96টা। সি প্লাস প্লাস নাকি সি করবে ভাই? সি প্লাস প্লাস তো না, সি সি করলেই হবে। হ্যাঁ সি করলেই হয়ে যাবে, সমস্যা নেই। ওই যে সম্পূর্ণ ফ্রি বাংলা টিউটোরিয়াল। হ্যাঁ ভাই, অনেক আমি নেকটারে অ্যাপ্লাই করছিলাম সির জন্য, কিন্তু হইলো না। 64 পাওয়াতে আর হয় নাই। কোথায় কোথায়? নেকটারে। নেক্টর আছে। এই যে পাইছে এটাই। আমি নরমালি এটা দেখছিলাম শুরুতে। আমি নরমালি আমার বেসিকটা এনারটা দেখে করা, কারণ এটা দেখে ক্লাস, আমি এমন একজন ভাগ্যবানের ক্লাস পাইছি যে আমার সি এর পর সি প্লাস প্লাস শিখতে আমাকে পুরো 1.5 বছর ভয় পেয়ে শুরু করতে হয়েছিল। আমি ভাবছি ভাই বলবেন ভাগ্যবান বলছেন, আমি বলছি অনেক না এতটাই ভাগ্যবান যে মনে করেন তার কাছে যখন গিয়ে বলছিলাম যে স্যার এইটা অ্যারেটা কি, সে আমাকে এভাবে ছাই দিছে, অ্যারেই জানো না তো কি শিখতে আসছো? আমি তো জানি না দেখে তো শিখতে আসছি, যদি জানতাম তাহলে আপনার কাছে শিখতে আসতাম। আচ্ছা আচ্ছা, যাই হোক। তো এখানে নর্মালি একটা সি প্রোগ্রামিং এ যদি জেনে থাকেন, তারপরে আপনার মনে করেন ওয়েব ডেভেলপমেন্টে যেহেতু আপনার ওয়ার্ডপ্রেস মোটামুটি রানিং আছেন, ওয়েব ডেভেলপমেন্ট শিখতে গেলে সলিড সলিড এরিয়া ওয়েব ডেভেলপমেন্টের বুঝতে হবে। অনেকদিন ধরে ঢাকার মধ্যে এরকম খুঁজি না। আমি জানি না সফটটেক ওয়েব ডেভেলপমেন্ট শিখায় কিনা, কারণ সফটটেক বেশ, আমি অ্যাটলিস্ট মনে করি যদিও ওদের পেমেন্ট আগে দিতে হয়, কিন্তু মোটামুটি আহ, ওদেরকে আমি ভরসা করতে পারি। সফটটেক একটা, কিংবা বহুগৃহীত সম্পূর্ণ অনলাইন, সুতরাং এটা আমি আপনাদেরকে রেফারও করব না। বেসিসের আন্ডারে, তারপরে বেসিসের আন্ডারে যেগুলা হয় কি যে সেখানে হয়তো অনেকে বেসিসকে মানদণ্ড হিসেবে ধরে নেয়, কিন্তু আমি মনে করি বেসিসের আন্ডারে সবাই খুব ভালো, এটা ভুল। তো আপনার মনে করেন কোনো কিছু শিখতে গেলে অবশ্যই অ্যাটলিস্ট আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি একটা জিনিস শিখবেন, আপনি একটা জিনিস ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন। আমি হয়তো আপনাদেরকে ওয়েব ডেভেলপমেন্ট শিখাচ্ছি, আমার বেনিফিটটা কোথায়? আমি আপনাকে হয়তো দেখা গেছে 10 জনকে ওয়েব ডেভেলপমেন্ট শিখাচ্ছি 5,000 টাকায়। তো 5,000 টাকায় যদি আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখাই, তার মানে আমি 10 জন থেকে 50,000 টাকা পাচ্ছি হয়তো 3 মাস 4 মাস খেটে, 3 মাস খেটে। তো 3 মাস খেটে যদি হয়, তাহলে আমার বেনিফিটটা কোথায়? কিন্তু যদি, কেননা আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট কমপ্লিটলি শিখে থাকেন, তাহলে আপনার এখান থেকে আপনি আর্ন করতে পারবেন হয়তো দেখা গেছে, আম, মনে করলাম যে ইন ফিউচার যদি ভালোভাবে শিখেন, তাহলে আপনি মনে করেন 20-22 হাজার টাকা মাসে ইনকাম করতে পারবেন মিনিমাম, চোখ বন্ধ করে। তাহলে যদি আপনি, আমি আবারও বলছি, ভালোভাবে যদি শিখেন, তাহলে আমার কথা মনে করেন যে দেখা গেছে আমি আপনাকে 3 মাস পর আপনাকে এমন জায়গায় নিয়ে গেলাম যে আপনি 20-25 হাজার টাকা আর্নিং করতে পারতেছেন, কিন্তু আমি আপনার কাছ থেকে 5,000 টাকা নিচ্ছি, তাহলে সমান তো হচ্ছে না, তাই না? অ্যাটলিস্ট আপনাকে সেইটা, যেটা আপনাকে আর্ন করাই দিতে পারবে, সেই পরিমাণ আপনার সেটার কিছু না, মানে একটা যে মেজর অংশ যদি সে না নিয়ে থাকে, তাহলে তো তার কোনো বেনিফিট নাই। তো এইটাই হইতেছে কাজ, যে আমি হয়তো আপনাকে পরিশ্রম দিচ্ছি, আপনাকে সেভাবে যোগ্য করে তুলতেছি। তো যোগ্য করে তুলতে গিয়ে আমাকে হয়তোবা আহ পরিশ্রম, আমাকে খাটতে হবে। আমি খেটে হয়তোবা আমি দেখা গেছে আম, এরকম যদি হয় যে আমি আপনার, যদি আপনাকে এরকম ভাবে তৈরি করে দিলাম, আপনার কাছ থেকে নিলাম 12 থেকে 15 হাজার টাকা, সেটা মানা যায়। কজ আপনি আমাকে 12 হাজার টাকা 15 হাজার টাকা দিবেন। ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট যথেষ্ট, আইটি ক্রিয়েটিভ দুইটা আছে কিন্তু, একটা হচ্ছে ক্রিয়েটিভ আইটি, আরেকটা হচ্ছে আপনার ক্রিয়েটিভ শেপার। ক্রিয়েটিভ শেপারে ভুলক্রমেও তার মানে যাবেন না, যদি ক্রিয়েটিভ আইটিতে যান তারা, তাহলে অনেক ভালো। ভাইয়া তারা অফলাইনে 40,000 টাকা দিচ্ছে কি? আর অনলাইনে 18,000 টাকা। বলেন ভালো হলে Creative কি writing। হবে? ক্রিয়েটিভ আইটি, ক্রিয়েটিভ আইডি তো ভালো শুনছি রে, অনেক অনলাইনে ক্রিয়েটিভ কথা আইটি বলছি ভালো, তো ক্রিয়েটিভ তখন আইটি তারা, অনেক ভালো এটা জানি, কিন্তু এত প্রাইসিং একটু হাই। এটা ঠিক প্রাইসিং, আছে, এত বেশি জানি না, 40,000 বলে জানি না। তো তারা বলতেছে যে অফলাইনে যদি অফলাইনে করলে 40,000 আর অনলাইনে করলে 18,000 টাকা।
এটা দেখা দাও, পরে আর কি বলবো আর। কয় মাস? 6 মাস। ছয় মাসে যদি এই প্রাইস চায়, ওরা যেটা দিচ্ছে সেই হিসাবে টোটাল আমি 38। মনে করি যে 40 বেশি হয়ে গেছে, বাট হ্যাঁ ওইরকম প্রাইস যাবে, অনেক যাবে। ওরা যেটা দিচ্ছে সেখানে প্রাইস কিন্তু একটু হাই হবে, বেশ হাই হবে। বিকজ আপনার, আমি যে একটা লারাভেলের কোর্স বাইরে করেন আপনাকে 15,000 টাকা দিতে হবে, এই কোর্সও যদি বাইরে করেন, বাদ বাকিটা যদি বাইরে করেন, তাহলে আপনাকে 15,000 টাকা দিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার 30,000 টাকার কোর্স দিচ্ছে, 30,000 টাকা মানতে পারি, বাট 40,000 টাকা হিউজ। হ্যাঁ ভাই 40,000 টাকা একটু বেশি মনে হয় এটার জন্য। 48 আর ক্লাস মাত্র ভাই। ক্লাস হবে 48টা। হ্যাঁ ভাই। ভাই এর জন্য আপনি একটা ভালো ইনস্টিটিউট যদি বলে দিতেন খুব ভালো হতো, মানে যেটাতে একটু প্রাইস লেভেলের মধ্যে থাকে। চিন্তা করতেছি একটু ভাই, আমি একটা জিনিস তাহলে আমি কোন দুনিয়াতে ছিলাম, আমি এটা ভাবি 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 ভাবি। আমি আপনার এটা যদি এটা বাদও দিই, তাহলে তারা কত দিচ্ছে? 20,000 টাকা বা 22,000 টাকা মিনিমাম। আর আমি মানুষকে কাজ করানো শিখাইছি হয়তো 8,000 টাকা। বাহ, ওকে, সমস্যা নেই। আপনি দোয়া পাবেন, সমস্যা কোথায়? হ্যাঁ হ্যাঁ ভাই। দোয়া করবে, পাবলিক দোয়া করবে, সমস্যা নেই। আহ, সমস্যা নাই, আমার এখানে এইটা দিয়ে ফ্যাক্ট না, কারণ আমার এরকম জি কোনো ভাই, কিছু না, মানে কারণ আমার স্টুডেন্ট আপনি যেগুলো ছিল। শিখেছেন, ঠিক আছে, শিখে সে মার্কেট প্লেসে কাজ করতেছে, এর দ্বারা তো আপনার কোনো ক্ষতি হইতেছে না, না বরঞ্চ আপনি না, দোয়া আমার কোনো করতেছেন। ক্ষতি হচ্ছে না, বাট ওই যে যেটা হচ্ছে যে এখন মানে আমাকে এভাবে বলে যে, কারণ তারা ছিল ফার্স্ট ইয়ারের, আমার যে ব্যাচটা ছিল ফার্স্ট ইয়ারের, তারা আমাকে এখন গিয়ে বলে যে ভাইয়া আমাদের ইয়ে শুরু হয়েছে, আমাদের ওয়েব টেকনোলজি ক্লাস শুরু হয়েছে। তো আমি বললাম ভালো তো, বলে যে ভাই ক্লাস করতে ভালো লাগে না কেন? ভাই সবই তো জানি, কি করব? বললাম আচ্ছা ভালো কথা। বলে যে ভাইয়া প্রজেক্টটা কি করব? বলে যে প্রজেক্টটা মানে আমি যে প্রজেক্টটা করেছি, বলে যে সেই প্রজেক্টটাই দিয়ে দিব, আমি আর আলাদা ওইটার উপর বেশি এত পেন নিতে পারবো না। বললাম ঠিক আছে, আপনার যেটা ইচ্ছা। আচ্ছা, এরকম। যাক, আচ্ছা ঠিক আছে, আমি দেখি আফরোজা আপু যে আপনার বাজেটের মধ্যে যদি ভালো কিছু পাই আমি অবশ্যই জানাবো। আরেকটা ছোট কাজ করতে পারেন, আমি জানি না, এখানে আমি অন্যান্যদের আপনার একটু আগে একটু চেক করিয়েন, কজ আমি এই ভরসাটুকু দিতে পারি না। কেননা আমাদের অনেকেই হয়তো বা ম্যাক্সিমামই এলইডিপি ক্লাসগুলো কিন্তু ইয়েতে দেয়, কি বলে, ইউটিউবে দেয়, দেখতে পারেন কারো কোনো ইভেন কোনো ইয়ের যদি একটু খুঁজিয়েন, আগে যতটুকু মনে করেন যে ফ্রিতে ঠিক যতটুকু আপনার নেওয়া যায় নিবেন, নেওয়ার পর অ্যাডভান্সের জন্য আপনি পে করেন। হ্যাঁ, এটা মাথায় রাখেন যে কোনো কিছু ফ্রিতে কখনোই এত ভালো হয় না। হ্যাঁ, আমি বলবো না যে ফ্রি দিয়ে কখনো কোনো কিছু করা যায় না, ফ্রি দিয়ে করা যায়, বাট ভালো কিছু পাইতে চাইলে অবশ্যই আপনাকে ইনভেস্ট করতে হবে। মানে ইউডেমির তো মনে হয় করা যায়, মানে ইংলিশ যদি বুঝে। ইউডেমির যেটা হচ্ছে যে আপনি যেটা পাবেন, পাওয়ার পর গিয়ে হচ্ছে কি, যেটা বাংলাদেশে ম্যাক্সিমাম সমস্যা হইতেছে কি, ল্যাঙ্গুয়েজের প্রবলেম হয়। হ্যাঁ ভাই সেটাই। না অনেকগুলো দেখছি এখন কিছুটা ভালো ভালো কোর্স আসছে ইউডেমিতে। ইউডেমিতে বেশ যদি বুঝে মানে কোর্স ভালো, মানে কোর্স যদি বুঝে থাকেন, মানে যদি যদি এরকম হয় যে আপনি যদি ভালো ম্যাটেরিয়াল পেয়ে যান, তাহলে তো ভাগ্য। হ্যাঁ ভাই। অনেকগুলো রেটিং থাকে বাট অনেক সময় দেখা যায় রেটিং আছে বাট ওটা ভালো না। ভিতরে আমি এনরোল করছিলাম একটা, মানে কুপন পাইছিলাম, ওটা থেকে এনরোল করছি, তো রেটিংটা খুব হাই বাট ভিতরে ইউডেমিও রেটিং তো আপনাকে কিছুই না। মাসে মাসে ফ্রি দেয়, ফ্রি দেয় তো, যতদূর জানি মান্থলি ফ্রি দেয়। জানি না ভাই, কজ আমি আমি এরকম দেখছিলাম যে পাইনি। মানে আমি শুধুমাত্র আমার ইউডেমি কুপন সাইট আছে কিছু,
লাইক ডিসকিউরিমি একটা আছে, আরো দুই একটা আছে এরকম। তো ওগুলাতে মানে কুপন ইউরিমির ফ্রি বা ডিসকাউন্টের কুপন পাওয়া যায়, অধিকাংশই ফ্রি থাকে। তো এরকম একটা কুপন থেকে জয়েন হয়েছিলাম। বিকজ আপনার তাদের রেটিং ভাইয়া অনেকগুলো, 10,000-এর উপরে রেটিং, তাও 4.7 স্টার মেবি। বাট পরে ভেতরে গিয়ে দেখি তেমন কিছুই না, শুধু অ্যাডভান্সড লাগায় রাখছে। আপনার নর্মালি যেটা হয় কি যে ইউডেমি মানে ব্যাপারটা হইতেছে কি আমার মানে আমার পেইনটা হয়েছিল ইউডেমি বলতে আমার যে ক্লায়েন্ট ছিল একজন ক্লায়েন্টে কাজ করে দিছি। কাজ করে দেওয়ার পর আপনাদেরকে এটাও বলছিলাম যে ক্লায়েন্টটা বেশ সিনিয়র, এবং তার যখন কাজটা করে দিয়েছি সে কাজের মাঝখানে সে বলে যে আচ্ছা তুমি কি আমার এসিও করে দিবা না? হ্যাঁ স্যার, আপনি আগে আপনার প্রোডাক্ট তো দেন, প্রোডাক্ট দেওয়ার পর তো এসিও করবো। আমি আগে আপনার এলোমেলো যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো যদি এসিও করি তাহলে তো আপনাকে যদি ইনফর্ম আস্ক করে সেই হিসেবে, তাহলে তো আপনি কোনোটাই ডেলিভার করতে পারবেন না, আমার তো সব ডামি প্রোডাক্ট দেওয়া আছে। না, এসিও করে দাও, এসিও করে দাও, আমি একটা কাজ জানি যে এসিও করে দিলে এখানে। আচ্ছা কি কাজ? বলে যে এরকম আমি ইউডেমি থেকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের একটা কোর্স নিছি। আচ্ছা ভালো কথা, কোর্স নিছে। এখন সে আমাকে মূলত ওইখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কোর্স নেওয়ার পর সে বলে যে আমাকে তো একটা ওয়েবসাইটের কথা বলতেছে, আমি এখন ওয়েবসাইট কিনতে গেছি। মানে তার কথা হইতেছে তার কথার আগে ডলার ছুটে। তো মানে কথা, কিছু কিছু মানুষ আছে না কথা বলার আগে ডলার ছুটে। তো এটা মানে আমি এখানে $16 দিয়ে একটা আমাকে বলতেছে ইয়ে নিতে, $16 দিয়ে একটা কি একটা ডোমেইন নিতে বলতেছে। আমার ডোমেইন নিতে কোনো আপত্তি নেই, কিন্তু আমি ওইখানে গিয়ে দেখি $48। আমার সেখানেও আপত্তি নেই, কিন্তু আমাদের নিজের একটা ডোমেইন আছে, আমি তাহলে ওইখানে কেন নিতে যাব? আচ্ছা ঠিক আছে স্যার, এখানে মূলত এটা ডোমেইন, এটা সাবডোমেইন দিচ্ছে আপনাকে, $48 লাগবে না, আমি আপনার ডোমেইনে একটা সাবডোমেইন ক্রিয়েট করে দিচ্ছি, ওইখানে আপনি কাজ করেন। বলে সে মানে মনে করেন ব্যাপারটা হচ্ছে নতুন নতুন এসিও শিখতেছে, তো আমাকে এটা বলে এটা করে দাও, এটা করে দাও। এখন আমাকে তো ক্লায়েন্ট যেহেতু ইয়েস স্যার, জি স্যার, হ্যাঁ স্যার, ওকে স্যার, ওকে ফাইন, কথা বললাম, বলার পর গিয়ে আপনার মনে করেন যে সে বলে যে দেখো মেহেদি, তোমাকে আমি যে যে আইডিয়া গুলো দিচ্ছি, আমরা কিন্তু হয়তো এত কিছু বুঝি না, কিন্তু আমি তোমাকে যেভাবে যেভাবে আইডিয়া দিচ্ছি সেরকম আইডিয়া কি তুমি অন্য কোথাও পাবা বলে আমার মনে হয় না, সেরকম আইডিয়া কি পাইছো? না স্যার, পাইনি স্যার। আপনি আমাকে কি আইডিয়া দিচ্ছেন? আপনার প্রোডাক্ট শেয়ার করা যায় 10 জায়গায়, 19 জায়গায়, আমি একটা শেয়ার প্লাগইন দিলে তো শেয়ার করা যায়, কিন্তু এই আইডিয়া দিছে আমাকে। ওকে ঠিক আছে স্যার, জি স্যার, আপনাকে আমাকে এরকম আইডিয়া কেউ দেয়নি স্যার, আপনার কাছে আমি কৃতজ্ঞ। এরকম। তো যাই হোক, এরকম কিছু লোকাল ক্লায়েন্ট পাবেন, আর চেষ্টা করবেন সিনিয়রদের থেকে যত দূরে থাকা যায়, যত সিনিয়র হবে। কারণ এখন মনে করেন উনি হইতেছে কারিগরি শিক্ষা বোর্ডের রিটায়ার্ড হেড, আমি তাকে কি বলতে পারি? কারিগরি শিক্ষা বোর্ডের রিটায়ার হেড। হ্যাঁ, মানে সে, তার মনে করেন তার এজ হচ্ছে 62 বছর, 63 বছর রানিং। এই মোমেন্টে তার হুট করে ইচ্ছা হয়েছে তার সে একটা ই কমার্স সাইট দিবে, ই কমার্স বিজনেস করবে। কারণ ই কমার্স বিজনেসে তার এরকম কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করবে না, সচরাচর প্রোডাক্ট নিয়ে বিজনেস করবে, সে রেয়ার কিছু প্রোডাক্ট নিয়ে বিজনেস করবে। কি রেয়ার? মনে করেন ফিটবিটের যে ঘড়ি আছে সেই ঘড়ির হয়তো বেল্ট বাংলাদেশে পাওয়া যায় না, সে বিদেশ থেকে এগুলো নিয়ে এসে বাংলাদেশে বিজনেস করবে। একটা কারণ আমরা হয়তো ফিটবিটের বেল্টের জন্য দেখা গেছে আরেকটা ঘড়ি কিনতে হয় এরকম, কারণ তারা ঘড়ির জন্য মূলত, আমার কথা ফিটবিটের ঘড়ি তো বাংলাদেশে নাই। আপনি এটার কি আছে, যাই হোক, বাংলাদেশ কেউ বিদেশ থেকে যদি কিনে আনে তাহলে বিদেশ থেকে সে আপনার এটা ইয়েও নিয়ে আসতে পারে, কি বলে হ্যাঁ, আপনার বেল্টও নিয়ে আসতে পারে। বাংলাদেশে সে কেন বেল্ট খুঁজবে? আচ্ছা যাই হোক, বলে যে না এই, তারপর গিয়ে তারপর হুট করে তারপর মনে হইতেছে যদি আমি একটা সাপোজ একটা প্রিন্টার আছে, প্রিন্টারের যে মাদারবোর্ড, আচ্ছা মাদারবোর্ড, আচ্ছা ঠিক আছে, প্রিন্টারের মাদারবোর্ড যদি নষ্ট হয়, আচ্ছা স্যার তারপর কি করবেন? ওরা যে আমরা ওই মাদারবোর্ড বা এগুলা কোনো কারোর সাথে কন্ট্যাক্ট করে রাখবো, সে ওইগুলা সেল করবো, আমি প্রিন্টার সেল করবো না, আমরা প্রিন্টার ইকুইপমেন্ট সেল করবো। আচ্ছা ভালো কথা। আমাদের মনে করেন বেবি যে দেখা গেছে, আমি তাকে বললাম যে স্যার আমাদের, বলে যে আমরা কিছু করোনা বর্তমানে চলছে, কিছু ইয়ে সেল করবো আমরা, আমরা কিছু করোনা মেডিকেল ইকুইপমেন্ট সেল করবো। কি টাইপের মেডিকেল ইকুইপমেন্ট? ওই যে আমাদের যে দেখা গেছে যে থার্মোমিটার, মানে ইয়া, ওইটা কি বলে, ওই যে মাথায় দিয়ে তাক করে যে গানের মতো যে মানে টেম্পারেচার আছে কিনা ভুলে গেছি, এটা দিব। কিংবা হয়তো দেখা গেছে তার ব্লাড প্রেশার মেশিন, আমি তখন স্যার ব্লাড প্রেশার মেশিন তো ইউজুয়াল, এটা তো সব জায়গায় পাওয়া যায়। বলে যে সমস্যা নেই, আমরা এটা ফরেন থেকে এনে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমি, ভাইয়া, জি মেডিসিন সম্পর্কিত মানে
জিনিস যা আছে তা কি কোম্পানি ছাড়া লোকাল থেকে কিনবে? কোনটা? এই যে মানে বলছিলেন যে ব্লাড প্রেশারের। হ্যাঁ, আমি ওইটার থেকে আমি এখন মনে করেন যে আমার কথা হইতেছে স্যার আপনি কি বিজনেস করবেন সেটা তো কমপ্লিটলি আপনার ব্যাপার, তাই না? আমি জাস্ট একটা ওয়েব ডেভেলপার মাত্র। আপনার কথা হচ্ছে আপনি আমাকে ক্যাটাগরি দিবেন, প্রোডাক্ট দিবেন, আমি আপলোড করে দিব, আপনার কাজ আপনার কাছে শেষ। তার কি করবে না করবে সবগুলো আমাকে বলবে। আমি আমি মানে একটা মানুষ হইতেছি কি, আমি এখন পর্যন্ত ওনার পেমেন্টটা নেইনি। আমি তাকে কাজ করে দিছি নিজের পকেট থেকে, তার থিম কিনে খরচ করে দিছি। এবং এখন পর্যন্ত তার কাছ থেকে পেমেন্ট নেই নেই একটা কারণ, কজ আমি তার ফোন আসলে ভয় পাইতাম। কারণ সে ফোন আসলে এখন সে হোয়াটসঅ্যাপে কল দেয়, কারণ মনে করেন তার হয়তো টনক নড়ছে। ফোন আসলে ফোনের মধ্যে 12 থেকে 15 মিনিট ধরে যেগুলা বলবে আমার কান শেষ। আর হোয়াটসঅ্যাপে শুধু কল দিলে শুধু আমি নাই। নসিহত, হ্যাঁ, শুধু শুধু নসিহত মনে হয়। ওরে কাজের কোনো কথা বলবে না, কাজের কোনো কথা বলবে না, খালি কাজের আজ থেকে প্রায় 4 থেকে 5 মাস আগে কাজে একটা কথা বলছিল। তার কোন এক নাতি আছে যে আর কি এই রিলেটেড পড়াশোনা করছে, সে ওয়েবসাইট দেখে খুব খুশি হয়েছে যে হ্যাঁ এরকম ওয়েবসাইট হলে খুব ভালো। এটা ছাড়া আজ অব্দি সে এখন পর্যন্ত প্রোডাক্ট সিলেক্ট করতে পারেনি। আমার কাজ পাইছিলাম আমি আপনার ফেব্রুয়ারি মাসে, এখন পর্যন্ত প্রোডাক্টই সিলেক্ট করতে পারিনি, আমার দামি প্রোডাক্ট দিয়েই আছে। তা আমি বললাম যে আমার মানে শিক্ষা হয়ে গেছে, আমি আর জাস্ট আমি মনে করেন যে ধরেন যে ওই যে আপনার ইনস্টিটিউটের আন্ডারে ফার্স্ট ক্লায়েন্ট, আপনার তাদেরকে হয়তোবা রেসপেক্ট করতে গিয়ে অনেক কিছু দিয়ে দিতে হয়েছে। মানে হয়তোবা মনে করেন যে আমি আগে টাকা পয়সার উপরে এত কিছু বলিনি, আমি কাজ করে দিব, দেন আপনি পে করে দিয়েন। এখন করোনার কারণে আমি এদিকে চলে আসছি, কিন্তু আমি তো তার কাজ কমপ্লিট করে দিছি। এখন তাকে বললাম স্যার আমার কাজটা কমপ্লিট, আমার হয়তোবা খুব সম্ভবত আপনারা যদি ড্যাশবোর্ড নিজেরা কন্ট্রোল করেন, আমি ইউজার ক্রিয়েট করে আপনাকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে প্রোডাক্ট অ্যাড করবেন, ক্যাটাগরি অ্যাড করবেন, কাজ শেষ। একজন লোককে আমাকে বললেন, আমি হয়তো ভিডিওর মাধ্যমে কনফারেন্সের মাধ্যমে আমি তাকে বুঝিয়ে দিব। তুমি আসো বাবা মেহেদি, তুমি আসো, তোমার সাথে আগে বসি, তোমার টাকা পয়সারও কিছু ব্যাপার আছে, এই আছে সেই আছে। আচ্ছা ঠিক আছে, সবই আছে, কিন্তু আলটিমেটলি আমাকে যাওয়া লাগবে। তা আমি বললাম স্যার এই মোমেন্টে যাওয়াটা তো সম্ভব না। না তুমি আসো, তুমি আসা ছাড়া তো, আচ্ছা ঠিক আছে আমি গেলে কোথায় তারপরে যেতে হবে? ঢাকায়। ও, ঢাকায় গিয়ে আনতে হবে পেমেন্ট, ঢাকায় গিয়ে রাস্তাটা অনলাইন করলে। বসতে হবে। এখন আমি বললাম যে স্যার আমি ভিডিও কনফারেন্সের থ্রুতে আমি বুঝিয়ে দিচ্ছি। না তুমি আসো, সমস্যা নেই। ওকে আমি যাব। আপনাদের ডোমেইনের, ওদের ডোমেইন হচ্ছে 2 মাসের, 2 বছরের, হোস্টিং হচ্ছে 1 বছর। হোস্টিং এর টাইম লিমিট প্রায় শেষের দিকে, এই আগামী ডিসেম্বরে শেষ হবে। ডোমেইন হইতেছে 2 বছর, তো সেটা আগামী বছর শেষ হলে যাক। আমার মোটামুটি আমার এখানে পেমেন্টটা পুরোপুরি মাস যাক, আমার কোনো আপত্তি নেই, তারপর আমি পেনটা নিতে পারবো না বাড়তি। ওকে, আচ্ছা ভাই, ক্লাস স্টার্ট করে দেন, ক্লাস শুরু করি, অনেক আমার গল্প হয়েছে। ল্যাপটপের চার্জ যায় অবস্থায়। আচ্ছা, নরমালি আমরা অনেক কিছু বললাম। এখন যেটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের থ্রোতে, জাভাস্ক্রিপ্ট এটা আমরা পিএইচপি দেখছি। পিএইচপি তে অনেকে মানে যেটা দেখছি জাভাস্ক্রিপ্টের থ্রোতে বলতে গেলে সেটা হচ্ছে যে আমাদের জাস্ট একটু, আমি বললাম তো যা পিএইচপি তে দেখছি তাই হয়তো বা জাভাস্ক্রিপ্টে দেখবো। জাভাস্ক্রিপ্টে হয়তো অ্যাডভান্স কিছু মানে দেখা যাবে কিছু হয়তোবা, মানে পিএইচপি তেও সেই কাজগুলো করা যায়, কিন্তু পিএইচপি হচ্ছে ব্যাক এন্ডের উপর ডিপেন্ড করে, জাভাস্ক্রিপ্ট হচ্ছে মানে ফ্রন্ট এন্ডে আপনি ব্যাক এন্ডের উপর ডিপেন্ড না করে ফ্রন্ট এন্ডেই আপনি যাবতীয় কাজ করতে পারেন। তো এক্ষেত্রে হইতেছে যে আমাদের বাদ বাকি যেই জিনিসটা সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট লেখার ধরনগুলো হয়তো একটু চেঞ্জ হতে পারে। তাছাড়া আর তেমন কোনো কিছু আপনাদের নজরে পড়ার কথা না। আমি যদি একটা নতুন ফাইল ক্রিয়েট করি, ধরলাম সেখানে আমি জাভাস্ক্রিপ্ট ডট পিএইচপি নামেই দিলাম, এটা এইচটিএমএল এও কাজ করবে, পিএইচপি তেও কাজ করবে, বাট ব্যাক এন্ডের সাথে যখন মানে কানেক্ট করার চেষ্টা করবেন তখন পিএইচপি দিবেন। তো এখানে আমি এইচটিএমএলই দিলাম সবকিছু। এখন মনে করেন আপনি কোনো কিছু, নর্মালি আমরা কি করতাম যে হয় মানে আমরা হয়তোবা দেখা গেছে যে আমরা কোনো কিছু লিখি জাভাস্ক্রিপ্টে, তাই না? যে আমরা পিএইচপি তে কি দিয়ে লিখতাম, ইকো দিয়ে, তাই না? আমি যদি জাভাস্ক্রিপ্টে কোনো কিছু লিখতে চাই, তাহলে আমি হয়তোবা এখানে লিখতে হয় যে সাপোজ আমরা জাভাস্ক্রিপ্টে কোনো কিছু যদি কাজ করতে চাই, তাহলে অবশ্যই সেটাকে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখতে হবে। স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে যদি না লিখেন তাহলে সেটা কোনো প্রকার কাজ করবে না। আমি যদি এখন জাভাস্ক্রিপ্টে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে যদি লিখি, তাহলে এই ক্ষেত্রে হয়তো দেখা গেছে
আমরা যদি বলি যে আমরা এখানে বলতাম কি, আমি আবারও বলছি যে পিএইচপি তে দিতাম ইকো অথবা প্রিন্ট। জাভাস্ক্রিপ্ট আমাদের যেটা করতে হয়, আমরা জাভাস্ক্রিপ্টে নর্মালি এইভাবে দুইটা আলাদা আলাদা ফাইল মানে আমরা এইভাবে লিখতে পারবো। ঠিক আছে, একটা জিনিস হচ্ছে যে আমরা হয়তোবা জাস্ট পুরোপুরি ব্যাপারটা হচ্ছে কি আমরা হয়তোবা ওইখানে যে ইকোর কাজ, এখানে আমাদের ডকুমেন্ট ডট রাইট। শুধু এটাই না, আমরা চাইলে হয়তোবা জাভাস্ক্রিপ্টে অন্যান্য হয়তোবা আমরা লেখার জন্য যেগুলো ব্যবহার করি সেটা হচ্ছে ডকুমেন্ট ডট রাইট ব্যবহার করতে পারি। তারপর দেখা যাচ্ছে কোনো যদি এইচটিএমএল এর মধ্যে কোনো কিছু লেখেন, সেটাকে যদি আপনি চেঞ্জ করতে চান বা আপনি হয়তো কোনো একটা ট্যাগের ভিতরে লিখতে যদি চান, তাহলে আপনি সেখানে ইনার এইচটিএমএল ইউজ করতে পারেন। কিংবা আপনি দেখা গেছে যে আপনি কোনো অ্যালার্ট, আমরা তো অ্যালার্ট বোধহয় দেখছি, নিজেরা অ্যালার্ট হয়তো দেখছি। আরেকটা কাজ করতে পারি, কনসোল লগ। কনসোলের ব্যাপারটা হয়তোবা দেখি দেখানো নাও হইতে পারে, কেননা অন্য অন্য কভার করতে গেলে হয়তো কনসোল দেখানো নাও হইতে পারে। বাট এখানে যেটা হচ্ছে যে আমি এটা নিয়ে দেখাই যে ধরেন আপনি পি ট্যাগের মধ্যে লিখতে যাচ্ছেন, পি এর মধ্যে আপনি হয়তোবা দিলেন, আপনি এই পি ট্যাগ একটা লিখে রাখছেন, আপনি পি এর ভিতরে কিছু লিখতে চাচ্ছেন। তো আমি যদি এখানে বলি যে আপনার যদি ওইটার ভিতরে কোনো কিছু লিখতে চাই, তাহলে আপনাকে এখানে বলতে হবে যে হয়তোবা এরকম ডকুমেন্ট, আগে ওইটা কি আপনার ওই ট্যাগটাকে নিয়ে আসতে হবে, যে এখানে আপনি হয়তোবা দেখা গেছে একটা পি এর ভিতরে কোনো একটা আইডি নিছেন, আইডি হয়তোবা লিখছেন টেক্সট, তাহলে আপনি এখানে দিবেন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। ঠিক আছে, গেট এলিমেন্ট বাই আইডি, দ্যাট মিনস আপনি যখন এই আইডিটা বলেন, গেট এলিমেন্ট বাই আইডির মধ্যে যখন আপনি বলবেন যে আপনি টেক্সটের লেখা লিখতে যাচ্ছেন, তাহলে হচ্ছে কি এই টেক্সট আইডিটা আপনার কাছে এখানে চলে আসবে। এবং আপনি যদি এটার ভিতরে কিছু লিখতে চান, তাহলে ইনার এইচটিএমএল, আমরা জাভা যে কিউইতে দেখছিলাম ইনার এইচটিএমএল, আপনি এখানে যদি বলেন যে ইন টেক্সট আইডি, আমাদের কি হলো, আচ্ছা আমি ইনার এইচটিএমএল এটা দিছি, এটা তো এরকম হবে। ঠিক আছে, ইন টেক্সট আইডি, বুঝতে পারছি। আর আপনি যদি হয়তোবা দেখা গেছে আপনি যদি কোনো অ্যালার্ট দিতে চান, আমরা হয়তোবা সরাসরি অ্যালার্ট কল করি, বাট আমাদেরকে এখানে অ্যালার্ট না কল করে যদি আমি এইভাবে বলি যে আমরা হয়তো এইভাবে, যদিও অরিজিনাল নিয়ম হচ্ছে উইন্ডো ডট অ্যালার্ট দিয়ে অ্যালার্টের ভিতরে কিছু লেখা, যে হয়তোবা ইন অ্যালার্ট বক্স, আমরা এটা না দিয়ে হয়তো সরাসরি উইন্ডো লিখে দিই, তো সেখানে কোনো সমস্যা হবে না। আমি হয়তোবা এখানে দিলাম, দিয়ে যদি এখন দিই, দেখেন ইন অ্যালার্ট বক্স, বুঝতে পারছি। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাই বলেন। মানে কোনো ওয়েবসাইটে, কিছু ওয়েবসাইটে ঢুকলে তো মানে অ্যালার্ট আসে যে অ্যালো, মানে ওইটার প্রতি ইন্টারেস্ট নাকি? না না, অ্যালাউ যদি করেন সেটা হচ্ছে কি ওইখানে খেয়াল করে দেখবেন, লেখাটা পড়ে দেখেন, লেখাটা হচ্ছে যে হয়তো বা দেখা গেছে আপনি বলতে চাচ্ছেন যে কোনো কিছু 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 ওয়েবসাইটে এখানে লেখা আসে অ্যালাউ, সেটা উপরে লেখাটা দেখেন, ওরা মূলত আপনার চাইতেছে ওদের যে একটা হয়তো বা নোটিফিকেশন আপনাকে পাঠাবে কিনা, আপনি যে অ্যালাউ করেন তাহলে ইন ফিউচার যখন মানে আপনি, নতুন করে নোটিফিকেশন চাই কিনা হ্যাঁ ওইটার জন্য হ্যাঁ, ওইরকম করে কি অ্যালার্ট দিয়া? অ্যালার্ট দিয়ে বলতে কি যে ওইখান থেকে আপনার নর্মালি, হ্যাঁ অ্যালার্ট দিয়ে তারা আপনাকে শো করে, শো করার পরে গিয়ে যেটা হয় যে আপনার নর্মালি যে এটার ভ্যালুটা হয়তো বা আপনি এখানে যখন অ্যালাউ ক্লিক করেন তখন আর কি আপনার
অটোমেটিকলি সাবস্ক্রাইব হয়ে যায়। আপনার যে এখানে আপনি নর্মালি আপনার গুগল ক্রোমে যেটা করেন যে আপনি এটা একটা গুগল ক্রোম কিংবা মজিলা ফায়ারফক্সে তো আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করা থাকে, তাই না? জি ভাইয়া। যখনই আপনি অ্যালাউ করেন তখন আমরা ওই যে দেখা গেছে না বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আমরা নিউজ লেটার দিয়ে ওইখানে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা সাবস্ক্রাইব করি। নিউজ লেটার যেগুলো আমি হয়তো ইমেল অ্যাড্রেস প্রোভাইড করে সাবস্ক্রাইব করি। বিভিন্ন জায়গায় দেখবেন নিউজ লেটার দেওয়া থাকে, মানে আমি ইমেল অ্যাড্রেস দিয়ে সাবস্ক্রাইব করলে হবে কি ওরা ওদের যাবতীয় কোনো ইনফরমেশন আপনাকে এখানে নোটিফিকেশনের মাধ্যমে পাঠাবে। কিংবা আপনি ইউটিউবে তো সাবস্ক্রাইব করা হয়, সাবস্ক্রাইব করার মানেটা কি যে এখানে হয়তো ইন ফিউচার যখন এটার মধ্যে কোনো কিছু আসবে সেখানে আপনাকে নোটিফিকেশনে জানাবে বা আপনার ফ্রন্টে আসবে, ঠিক আছে? তো ওইটা হচ্ছে কি সাবস্ক্রাইব বাটনটা যখন ক্লিক করেন তখন আসলে হয় কি যে আপনার ইমেল অ্যাড্রেসের থ্রুতে তারা সাবস্ক্রাইব করে নেয়। তো ঠিক সেম ভাবে আপনি যখন কোনো একটা পেজে যাবেন, যখন আপনার এরকম অ্যালার্ট বক্স আসবে, আপনি অ্যালাউ ক্লিক করা দ্যাট মিনস আপনার যে ইমেল অ্যাড্রেসটা আপনার মেজর থাকে সেই ইমেলের প্রাইমারি হিসেবে থাকে, সেটার থ্রুতে সে আপনার ওইটাতে সাবস্ক্রাইব করে নেয়। এটা তো ব্রাউজারের মানে নোটিফিকেশন, তাই না? হ্যাঁ, ব্রাউজার মানে নোটিফিকেশন। ব্রাউজারের নোটিফিকেশন দেয়। হ্যাঁ, মানে দেখছি। আমি এটা হইতে পারে যে দেখা গেছে যে আপনি যদি এটার একটা বিকল্প আছে যে আপনার নর্মালি ব্রাউজারের একটা আইডি থাকে কিংবা আইপি অ্যাড্রেসের থ্রুতে, নর্মালি এত ডিটেইলসে যায় না, আমি যতদূর জানি ইমেল অ্যাড্রেসের থ্রুতেই এটা হয়ে যায় যে ইমেল অ্যাড্রেস এবং এই ব্রাউজারে আপনি যদি এই ইমেল অ্যাড্রেসে খুলেন, দেখা গেছে আমরা এরকম মাথায় প্রশ্ন আসতে পারবে আমি হয়তো বা এই একই ইমেল অ্যাড্রেসে মজিলা ফায়ারফক্সে দিলাম, লগ ইন করলাম, আমার গুগল ক্রোমেও লগ ইন করলাম, তাহলে কি অ্যালার্টটা কি দুইটাতেই আসবে? না, অ্যালার্টটা যেটা ঠিক যদি আপনি গুগল ক্রোমে দিয়ে লগ ইন করেন তাহলে শুধু গুগল ক্রোমে অ্যালাউ করেন তাহলে গুগল ক্রোমে আসবে, মজিলাতে আসবে না। ওকে, আচ্ছা। আমরা নর্মালি যে দেখছি যে হয়তোবা এটা তো গেল, এখানে আমরা কোনো কিছু লিখবো কিভাবে না না কিভাবে লিখবো না লিখবো। তো আমরা হয়তোবা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছিলাম, ভ্যারিয়েবল হয়তোবা ইয়েতে ডিক্লেয়ার করছিলাম যে হয়তোবা এই সাইন দিয়ে, ডলার সাইন দিয়ে, কিন্তু আপনার জাভাস্ক্রিপ্টে ভ্যারিয়েবল নর্মালি VAR দিয়ে লেখা হয়, ঠিক আছে? সাপোজ আমি যদি এরকম দিই VAR x ইকুয়ালস টু 10, VAR যদি আমি ধরেন যে বা আপনি একটা কাজ করতে পারেন যে আপনি শুরুতে এরকম দেখাইছে VAR A, B ডিক্লেয়ার করে নেবেন। তারপরে আপনি যখন এটাকে কল করবেন তখন আপনি A ইকুয়ালস টু দিলেন হয়তো বা দেখাইছে 10, B ইকুয়ালস টু দিলেন হইতেছে সাপোজ 20, ঠিক আছে? তো এটার পরে আপনি নর্মালি এখানে যাবতীয় অপারেশন গুলো কিভাবে করবেন, যে আমি হয়তোবা এখানে যদি করি যে আমি সাপোজ এটা যদি দিই হয়তোবা আমি দিলাম আমি যদি এভাবে দিই, আচ্ছা আমি এটাকে 50% করে নিই, তাহলে কি শুরু করবে দেখেন। 30 ভাইয়া, হ্যাঁ, 30 শো করলাম। না, না না সরি ভাইয়া, আমি খেয়াল করিনি। এক্স আর ওয়াই দিছি না। এখানে দিলে x প্লাস ওয়াই কিছুই শো করতেছে না, করতেছে কি মানে এর আগে কি ছিল, এর আগে এইভাবে যখন দিচ্ছিলাম তখন কি আপনার মাথায় আসতে পারে আপনার এখানে কি ব্ল্যাঙ্ক শো করতেছে, কিন্তু এখানে যখন ডকুমেন্ট ডট রাইট দিবেন তখন নর্মালি হবে কি যে আপনার দেখা গেছে যে সাপোজ আপনি কোনো কিছু যদি লিখেন, ধরেন আমি দাঁড়ান, আমি যদি এখানে যদি এভাবে দিই, ধরেন এখানে আমি আরেকটা ভ্যারিয়েবল নিই কমা সি, আপনি যখন এভাবে দিবেন নর্মালি সে এভাবে নিতে পারবে, বাট আপনি যদি এই জিনিসটা দেন তখন নিবে। কিন্তু যদি আপনি এই কাজ করেন
কি ব্যাপার? একটু আগে হ্যাঁ শো করবে তো, হ্যাঁ ঠিক আছে। show- 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 show। এগুলা ভেরিয়েবল তো ডিক্লেয়ার হ্যাঁ করা ঠিক আছে। আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি এটাকে মনে করছিলাম যে ওই 10,30 দিবে, এটাকে তো আমি ইয়ে হিসেবে দিইনি। আপনি যদি এইটাকে যদি আমি এভাবে দিতাম, তখন আমার এ বি লেখা দুইটা শো করতো, মানে এটার ভ্যালু, এটাকে নর্মালি আমি বুঝিয়ে দিয়েছিলাম যদি আমি এ প্লাস বি যদি দিই তখন হইতেছে কি সেই দুইটাকে, এই প্লাস চিহ্নটা এর একটা জিনিস মাথায় রেখেন, যদি দুইটা স্ট্রিং হিসেবে কাজ করে, আমরা কিন্তু পিএইচপির মধ্যে কি করছিলাম, পিএইচপি থ্রোতে যখন আমরা সাপোজ ডট ইউজ করেছিলাম ভাইয়া, আমরা মানে দুইটাকে কনকেট করার জন্য কি কনক্যাট, করতাম, আমরা হ্যাঁ দুইটা ডট ইউজ। আলাদা আলাদা কিছুকে কনকেট করতে গিয়ে হয়তো এফআই দিতাম ইকো ডট এইরকম, এই কাজ করতাম না, হয়তো দুইটা আলাদা আলাদা স্ট্রিংকে কনকেট করার জন্য ডট ইউজ করতাম, বাট জাভাস্ক্রিপ্টে সেটা কিন্তু প্লাস। অনেকের মধ্যে এই একটা ছোট ঝামেলা হয়ে যায় যে প্লাসটা কখন কনকেট করতেছে, কখন যোগ করবে, সেটা একটা ঝামেলা হয়ে যায়। যদি সেটা স্ট্রিং হয়ে থাকে, আমি এটাকে যখন বলতেছি এটা একটা কোটেশনের ভিতরে, তখন সেটা কিন্তু একটা স্ট্রিং। পিএইচপির মতো কিন্তু এখানে আপনার ওই যে যদি তার নিউমেরিক্যাল ভ্যালুও থাকে তাহলে নিউমেরিক্যাল ভ্যালু হিসেবে কিন্তু নিবে না, এটাকে সে স্ট্রিং হিসেবেই নিবে। এটাকেও ঠিক স্ট্রিং হিসেবে নিচ্ছে, স্ট্রিং হিসেবে নিয়ে আমি ইভেন এখানে যদি 5ও দেই তাহলেও সে A5 শো করবে। দ্যাট মিন্স যদি স্ট্রিং হয়ে থাকে তাহলে সে এখানে কনক্যাট করবে, যদি স্ট্রিং না হয়ে থাকে তাহলে সে যোগ করে দিবে। আমি যদি এভাবে দিতাম A+5 তাহলে 15, দ্যাট মিন্স যদি স্ট্রিং হয়ে থাকে তাহলে শো এটা করবে, আর যদি স্ট্রিং না হয় তাহলে কনক্যাট করবে। বুঝতে পারছি? আর ইনার এইচটিএমএল দিয়ে কাজ করতে পারবেন তো আশা করি। আমরা যদি ইনার এইচটিএমএল বলি, যে দেখা গেছে আমরা হয়তোবা কোনো কিছুর ভিতরে যে লিখি, যে সাপোজ এরকম যে হয়তোবা দেখা গেছে আম, মনে করেন আপনি এইখানে যেমন, এখানে আমি ধরেন এইটাকে যদি চাই এভাবে, এটাকে তো এভাবে লিখলামই, আমি যদি চাই ডকুমেন্ট ডট ওই যে আগের মতোই যে গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আমি এখানে লিখলাম যে হয়তোবা টেক্সট ডট ইনার এইচটিএমএল, আরো এক কাজ করতেছি, তাহলে ইভেন আপনি এই পি এর ভিতরে যদি কোনো কিছু লিখতেন সেটাকে সে রিপ্লেস করে ফেলতো। বাট এই জিনিসটা হচ্ছে যে আমার ইনার এইচটিএমএল এর থ্রোতে যদি কোনো কিছু লিখি তাহলে সে ওইটার এই যে আইডি টেক্সট যেটা আছে এখানে আপনি যদি কোনো স্টাইল দেন সেই স্টাইলটা সে পেয়ে যাবে। যে আমি যদি এখানে দিই যে হয়তোবা দেখা গেছে আপনি স্টাইল দিলেন, দিয়ে আপনি হয়তো লিখলেন যে সাপোজ সে ওই কালার সহ সবকিছু পেয়ে যাবে। বুঝতে পারছেন? জাস্ট মানে এটার অর্থাৎ দাঁড়াইতেছে যে এটার ভিতরে গিয়ে সে বসাই দিচ্ছে ভ্যালুটা। ওকে, বা ইনার এসটিএমএল দিয়ে কি কাজে লাগে? ইনার এইচটিএমএল এটাই যে ধরেন আমি মনে করেন যে আমার পিস হয়তোবা দেখা গেছে আমরা এরকম করছিলাম না যে কোনো একটা সাপোজ এরকম কাজ করছিলাম যে হয়তোবা পি ট্যাগ এটার ভিতরে পিএইচপি ইউজ করতেছে, ইউজ করে ঠিক যতটুকু দরকার ইকো ইকো হয়তোবা এরকম দিলাম 5+6, আমাকে 11 শো করতো না? দ্যাট মিন্স আমি পি এর ভিতরে লিখতেছিলাম এবং সেটাকে আমাকে এক্সিকিউট করতেছে, তাই না? পি ট্যাগের ভিতরে কোনো কিছু লিখতেছিলাম, ঠিক সেটাই করে কোনো একটা ট্যাগ কিংবা কোনো একটা ক্লাস কিংবা কোনো একটা আইডি এর ভিতরে যদি আপনি কোনো কিছু লিখতে চান তাহলে কোনো একটা ট্যাগের ভিতরে হ্যালো বলতে কি ভাইয়া। করবেন হ্যাঁ বলেন। হ্যালো, হ্যালো। জি ভাই বলেন। হ্যালো, হ্যালো, আমার কথা শোনা যায় না? শুনছি না আমি। এই ভাই শোনা হ্যালো। যায়। হ্যাঁ ভাই শুনছি তো। হ্যালো হ্যালো।
সাদি ভাই, সাদিবের নেট প্রবলেম। সাদি ভাই কি আমাকে ইয়ে করছে নাকি? হ্যালো। সাদি ভাই কথা শুনছি, আপনি বলেন। আচ্ছা যাই হোক, আমাদের নরমালি হচ্ছে যে আমরা হয়তো আসছে সাদি ভাই আছেন? জি ভাই, আসছে আসছে। হ্যাঁ বলেন। না না, মানে আমি কিছু শুনতেছিলাম না, এই কারণে নক দিছিলাম। আচ্ছা, আমি এতক্ষণ ধরে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওকে, তো এই যে জিনিসটা হচ্ছে আমরা পি ট্যাগের ভিতরে যে আমরা ইকো দিয়ে হয়তোবা পিএইচপি করতাম, ঠিক সেম কাজটা আমরা হয়তোবা এখানে করি। এটার ভিতরে যদি আপনি যদি বলেন যে ক্লাস, তাহলে ক্লাস দিলেন, হয়তোবা দেখা গেছে ক্লাস নামে একটা ক্লাস দিলেন। আপনি এখানে চাইলে গেট এলিমেন্ট বাই আইডির বদলে আপনি চাইলে এখানে ক্লাসও দিতে পারেন, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম দিলেন, ক্লাস গেট এলিমেন্ট বা এলিমেন্টস বাই ক্লাস নেম ক্লাস, হচ্ছে তো? এ প্লাস বি, সমস্যা কোথায়? কাজ করতেছে না কেন জানি, যাই হোক। নর্মালি আমরা এভাবে নেমের থ্রোতে, তারপর গেট এলিমেন্ট বাই নেম, গেট এলিমেন্ট বাই ক্লাস, গেট এলিমেন্ট বাই হয়তোবা ট্যাগ নেম, এভাবেও কাজ করে, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম। তো এইভাবেও কাজ করতে পারি বিভিন্ন ক্লাস নিয়ে, বিভিন্ন ট্যাগ নিয়ে। তবে হ্যাঁ, এইটা আমরা যেটা হচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম সময় যেটা করা হয় গেট এলিমেন্ট বাই নেম, ওই যে আমাদের হয়তো দেখা গেছে কোনো যেটা হয় কি, ওই যে ইনপুট বক্স গুলো কি আমাদের এক একটা নেম থাকে। তো আমরা তখন কি গেট এলিমেন্ট বাই নেম নিয়ে কাজ করব, যখন আমরা এইটার ফর্ম ভ্যালিডেশন করতে যাব তখন দেখবেন যে গেট এলিমেন্ট বাই দেখা গেছে ওই ইনপুট বক্সের নেম গুলো নিয়ে, হয়তো বা দেখা গেছে আমি কোনো একটা ইনপুট বক্সের নাম আছে এরকম যে হয় ইফ এফ নেম, তার মানে তখন আমি ওইটাকে নিব কিভাবে, গেট এলিমেন্ট বাই নেম, এফ নেম দিয়ে কাজ করব। বুঝতে পারছি? তো আমাদের নর্মালি জাভাস্ক্রিপ্টের মানে আমাদের পিএইচপির মতো জাভাস্ক্রিপ্টেও সেম, যে আমাদের হয়তোবা যে ভ্যারিয়েবলকে আমরা ডিক্লেয়ার করতে হয় কিভাবে, যে আমরা একটা জিনিস যে কোনো ভ্যারিয়েবলকে আমি যদি মানে পিএইচপির ক্ষেত্রে হয় কি, প্রতিটা ভ্যারিয়েবলকে আমরা ডিক্লেয়ার করি ডলার সাইন দিয়ে এবং জাভাস্ক্রিপ্টের ভ্যারিয়েবল দিয়ে। আরেকটা জিনিস হচ্ছে যে পিএইচপিতে যখন আমরা ডলার সাইন দিয়ে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়, তারপরে যত জায়গায় আমি ডলার দিয়ে লিখি, আমি হয়তোবা ডলার এক্স প্লাস ডলার ডলার ওয়াই এভাবে কিন্তু আমরা মেনশন করি। কিন্তু জাভাস্ক্রিপ্টে এরকম কোনো কিছু মেনশন করতে হয় না। আপনি যদি একবার এ বি সি এই তিনটাকে যদি একবার, সাপোজ এ বি সি আমি তিনটা ভ্যারিয়েবল নিছি, এরপর আপনার কোনো প্রকার ডলার সাইন বা কোনো ভিএআর এভাবে কোনো কিছু লিখতে হবে না। আপনি সরাসরি যদি বলে দেন এ, তখন সে ওইটাকে একটা ভ্যারিয়েবল হিসেবে কাউন্ট করে। বুঝতে পারছি? তো এটার পরে আপনার মনে করেন দেখা গেছে যে আমাদের আসে যে আমাদের এরপরে কি আসে, যে আমাদের হয়তো বা অপারেটর গুলো আসে। অপারেটর গুলো কি কি?
আমরা মোটামুটি আপনাদের অপারেটর সম্পর্কে আপনাদের সবার বোধহয় আইডিয়া আছে যে প্রথমত হচ্ছে আমাদের অপারেটর হচ্ছে একটা সাপোজ যদি আমি এখানে দিই প্লাস, প্লাস দিলে যেটা যোগ করে, গুণ, বিয়োগ, তারপর আপনি যদি এখানে দেন এরকম যে সাপোজ বি পার্সেন্টেজ এ, আমি যদি ইনার এইচটিএমএলটা যদি দেই সি, আমাকে 0 শো করতেছে। 0 কেন? দেখাচ্ছে কারণ 20 কে 10 দিয়ে ভাগ করলে আমার কোনো ভাগশেষ থাকে না, এই জন্য আমাকে 0 শো করতেছে। আমি এটাকেও কমেন্ট আউট করে দিই, ওটাই না থাকুক। এটা কি করে? টু দি পাওয়ার বি টু দি পাওয়ার এ, মানে 20 টু দি পাওয়ার 10 পর্যন্ত এটাকে বুঝাচ্ছে। তারপর আপনার মোটামুটি আর এটা হচ্ছে আমাদের এটা জিনিস হচ্ছে যে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট আপনারা আশা করি জানেন যে আমি যদি এরকম দিই সি প্লাস প্লাস, তাহলে আমি হয়তো বা এখানে দিব সি, সি এর ভ্যালুটা যদি আমি পরের লাইনে শো করতে চাই, এই সি প্লাস প্লাস কেন, এটা এ প্লাস প্লাস 10, এবং পরের লাইনে তো এভাবে প্রিন্ট করবো না, এখানে হচ্ছে আমার নিজেরই মাথা খারাপ হয়ে গেছে। ডকুমেন্ট ডট রাইট ভাইয়া স্পেলিং ভুল হয়েছে। ডট রাইট, এখানে আমি যদি সি এ প্লাস প্লাস দেওয়া আছে, আমি এটা যদি করি প্লাস প্লাস এ যদি শো করি, তাহলে হয়তো বা ওকে 11 11 শো করতেছে। আমি এই জায়গায় আমি প্লাস প্লাস দিয়ে দেখি, দেখেন প্রথমত আমি এখানে দিচ্ছি, এটাকে আমি অফ রাখতেছি, কমেন্ট আউট করে রাখতেছি। এখানে আমাদের আশা করি মানে ইনক্রিমেন্টের ব্যাপারটা হয়তো আশা করি সবার ক্লিয়ার আছে যে এখানে আমি এ প্লাস প্লাস দিছি। এ প্লাস প্লাস অর্থাৎ কি, যে আমি আগে এখানে এ শো করবে, তারপর তার ভ্যালু 11 হয়ে থাকবে, পরের লাইনে 11 হয়ে আছে, আমি এর ভ্যালু প্রিন্ট করতেছি, 11ই শো করতেছে। বাট আমি যদি এখানে দেই প্লাস প্লাস এ, তাহলে হবে কি 11 11 শো করার কথা, কারণ আগে 11 শো প্রিন্ট করে, মানে আগে 11 হয়েছে, শো করছে, দেন আমার এটা কত হয়েছে, মানে আগে 11 প্রিন্ট করার পর দেন এর ভ্যালু 11 হিসেবে স্টোর হয়েছে। আর এ প্লাস প্লাসে হয় কি, আগে ভ্যালুটা থাকে 10, থাকে 10 থাকার পরের লাইনে গিয়ে মানে সে 11 হয়ে যায়। আর প্লাস প্লাস এতে কি হয়, আগের লাইন আগেই মানে ইনক্রিমেন্ট হয়, দেন গিয়ে আমার ভ্যালুটা স্টোর হয়। ঠিক আছে? অপারেটরের ব্যাপারটা কি, যে আমাদের দেখা গেছে অপারেটর কি কি করতাম, হয়তো বা এখানে যদিও এগুলো করলাম, যে আমাদের এটা ছাড়া যে আমাদের কি কি থাকে, যে কম্পারিজন যে অপারেটর গুলো ছিল, এটা তো হইলো অ্যারিথমেটিক অপারেটর। কম্পারিজন অপারেটর গুলো কি কি ছিল, যে ডাবল ইকুয়াল, কিংবা আপনার দেখা গেছে আম, তারপর নট, মানে গ্রেটার দেন, বা গ্রেটার দেন ছিল। তারপর মানে যেই জিনিসগুলো ছিল আমার ওইখানে, ঠিক সেগুলাই, যে আমি হয়তো বা যদি এরকম দিই যে ইফ যদি দেখা গেছে যে আমার সাপোজ এটা যদি দিই এখানে সি ইকুয়ালস টু প্লাস প্লাস এইখানে সি, সি ইকুয়াল টু এ দিব,
আমার কথা না, হুম। এখানে আমাদের নর্মালি যেটা হচ্ছে যে আমাদের যে কম্পারিজন অপারেটরটুকু ছিল যে এ ডাবল ইকুয়ালস টু বি, এখানে ডাবল ইকুয়ালস টু যখন বি দিচ্ছি তখনও ফলস শো করতেছে, বাট আমি যদি এটা 2 দিয়ে দিই, 20 দিই, তাহলে তখন আমাকে ট্রু শো করবে। দ্যাট মিনস যদি এ বি দুইজনের সমান হয়, না আমাদের পিএইচপি তে যেরকম অপারেটর গুলো ছিল কম্পারিজন অপারেটর, যে ডাবল ইকুয়াল মানে ইকুয়াল, যদি আমি বলি যে ইভেন আমি এখানে ট্রিপল ইকুয়াল যদি দিই তখন ট্রু, বাট আমি যদি এটাকে যদি এইভাবে দিই তখন ফলস। মানে আমাদের ঠিক সেম অপারেটর গুলো এখানে, যে আইডেন্টিক্যাল ইকুয়াল, ডাবল ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, নট ইকুয়াল, এই একই জিনিসগুলোই এখানে আমার আছে। নট নট আইডেন্টিক্যাল, এই জিনিসগুলোই এখানে আছে। ঠিক আছে। তো তারপর হচ্ছে যে আমার নর্মালি হইতেছে যে আমাদের আর কি অ্যাসাইনমেন্ট অপারেটর তো হলো ইকুয়াল, গ্রেটার, যদি প্লাস ইকুয়াল, মানে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর গুলো কি কি, যে আমি যদি এভাবে দিই যে এটাকে এ প্লাস ইকুয়াল বি, বা এইটাকে কেটে দিই এ প্লাস ইকুয়াল বি, প্লাস ইকুয়াল বি মানে কি এ আর বি আগে যোগ হবে, যোগ হওয়ার পর গিয়ে স্টোর হবে। দ্যাট মিনস এখন আমার 40 শো করতেছে। ঠিক আছে। এই প্লাস ইকুয়াল বি সম্পর্কে কারো কোনো মানে কনফিউশন আছে? ভাই এটা তো মানে এ প্লাস বি বুঝায় তাই না? মানে এটাকে আমার এটাই বুঝায় যে এ এ ইকুয়াল এ ইকুয়াল প্লাস বি। এ প্লাস বি। হ্যাঁ ভাই। এটাতে কারো কোনো কনফিউশন আছে? অন্য কারো? না ভাই আমার নাই। হ্যাঁ ভাই, কি কনফিউশন আছে না? তো এটা গেল আপনার নর্মালি। এখানে আমরা যদি কোনো জাভাস্ক্রিপ্টের এটা ছাড়া যদি আমার মোটামুটি আমরা এখন যদি কোনো ফাংশনে যদি যাই, তাহলে আপনাকে নর্মালি ওই আমাদের আগের মতোই কোনো একটা ফাংশনের থ্রুতে যদি কল করতে চাই, তাহলে মনে করেন আমি এখানে একটা ফাংশন দিলাম, যে আমাদের হয়তো বা দেখা গেছে আহ যাবতীয় যে কাজগুলো করতেছি সেই কাজগুলো হয়তো বা আমি এখানে দিলাম যে আপনি যদি এখানে চান যে এই পুরো কাজটা এখানে করবেন, ডকুমেন্ট ডট রাইট এক্স প্লাস ওয়াই, এইভাবেও কাজ করতে পারেন। এখানে আমি হয়তো বা দেখা গেছে আমি এখানে কল করলাম অ্যাড 100,10, এখানেও কাজ করতেছে। বাট আপনি যদি এভাবে চান যে না আপনি এটাকে আগে রিসিভ করবেন, দ্যাট মিনস আপনি এইভাবে কোনো কিছুর মাধ্যমে হয়তোবা আপনি ইনার এইচটিএমএল এর থ্রুতে আপনি এটাকে প্রিন্ট করবেন বাহির থেকে, তাহলে আপনাকে যেটা করতে হবে যে হয়তোবা এটা থাকলো, এভাবে থাকুক ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি টেক্সট ডট ইনার এইচটিএমএল ইকুয়াল অ্যাড 100,10। এখন এই জিনিসটাকে তো আপনি কোনো এই জিনিসটাকে আপনি করতেছেন কি, আপনি এভাবে এভাবে যদি দেন তখন কিন্তু আপনাকে আনডিফাইন্ড শো, এই জিনিসটা প্রথমত আপনাকে
আনডিফাইন্ড শো করতেছে। কি আনডিফাইন্ড শো করতেছে? আপনি চাইতেছেন কি যে ইনার এইচটিএমএল হিসেবে এটাকে প্রিন্ট করতে যাচ্ছেন, কিন্তু আসলে হইতেছে কি এই ফাংশনকে যখন কল করতেছেন তখন এর ভিতরে এই লাইনটা প্রিন্ট হচ্ছে, ঠিক আছে? তো এই লাইনটার প্রিন্ট হইতে গেলে তো এইটাকে আমার দরকার নেই, আমার তো ভ্যালুটা দরকার। তখন ভ্যালুটাকে আপনাকে কি করতে হবে? আগে রিটার্ন করতে হবে। রিটার্ন দিয়ে যদি আপনি বলেন এক্স প্লাস ওয়াই, তাহলে হবে কি এই রিটার্ন ভ্যালুটা এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা এসে এই জায়গায় বসে যাবে। এই জায়গায় যখন বসে যাবে তখন আপনার 110 হিসেবে শো করবে। বুঝতে পারছি? আদারওয়াইজ আগে তো এই পুরো কমান্ডটা এসে বসে যাচ্ছিল এবং কমান্ডটা সে এক্সিকিউট করতে পারতেছিল না এভাবে, কারণ ইকুয়াল আপনি আবার ডকুমেন্ট রাইট বলছেন, তখন সে এটাকে এক্সিকিউট করতে পারতেছিল না। এক্সিকিউট করার কারণে এখানে আনডিফাইন্ড শো করতেছিল, কিন্তু আপনার ওই ভ্যালুটা সে শো করতেছিল। কিন্তু এখন সে একটা রিটার্ন করতেছে, দ্যাট মিনস আপনি যখন অ্যাড নামক ফাংশনকে কল করতেছেন সে আপনাকে একটা ভ্যালু শো করতেছে। বুঝতে পারছি? ক্লিয়ার? কোনটা বুঝেন নাই? আচ্ছা, না না ভাইয়া, এটা আগের মেসেজ, আগের message টা। আমি যখন দেখি তখন আগে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, তো এটা হচ্ছে আপনার নর্মালি এরকম ভাবে আপনি বিভিন্ন ফাংশন কল করতে পারেন। তো আমার মনে করেন দেখা গেছে আমরা একটু যাই যে লিস্ট একটু অন্য মানে সবকিছুর মধ্যে যে আমরা হয়তো দেখা গেছে কোনো কিছু আপনি চাইলে বিভিন্ন হয়তো দেখা গেছে আহ, এখন কি এটা যখন আপনি রিলোড করতেছেন, রিলোড করলেই তো এই কাজটুকু করতেছে। আপনি চাইতেছেন কোনো না কোনো, যেটা আমরা যে কুইতে করতাম, যে কোনো একটা হয়তো দেখা গেছে ইয়ে আছে আপনার কি বলে বাটন আছে, বাটনে ক্লিক করলে দেন এই কাজটুকু করে। মানে অনেকটা হচ্ছে কি আপনি হচ্ছে যে দেখা গেছে আমরা ওই যে অন ক্লিক কিংবা দেখা ক্লিক কিংবা দেখা গেছে যে মাউস আপ, তারপরে আপনার এরকম বিভিন্ন কাজগুলো যে করছিলাম যে কুইতে, ঠিক সেরকম ভাবে যে আপনি যদি চান যে আপনার কোনো একটা বাটন থাকবে, বাটনে ক্লিক করলে দেন তার কাজ যেন চেঞ্জ হয়। তো আপনি সেভাবেও কাজ করতে পারেন, যে সাপোজ আপনি যদি এভাবে দেন যে বাটন একটা আছে, এই বাটন হইতেছে যে চেঞ্জ, চেঞ্জ নামক বাটন, আপনি এই বাটনে ক্লিক করলে দেন কাজ হবে। এরকম যদি কোনো কিছু চান তাহলে আপনি হয়তো বা এখানে লিখতে পারেন অন ক্লিক, দেন আপনি একটা ফাংশন, যে ফাংশনের ভিতরে এই ফাংশনটার নাম দিলেন অ্যাড, ধরলাম 5,6, আপনি এটাকে হোল্ড রাখলেন, হোল্ড রেখে এখানে এটাকেও হোল্ড রাখলেন, মানে কমেন্ট আউট করলেন, কমেন্ট আউট করার পরে এখানে লিখলেন ডকুমেন্ট ডট রাইট এক্স প্লাস ওয়াই। ঠিক আছে? মানে সে ক্লিক করলে তখন কাজটা করবে। বুঝতে পারছি? ভাই আবার দেখে দেন, বুঝিনি? আবার দেখে দেন। আবার দেখাবো? আচ্ছা, দ্যাট মিনস আপনি এখানে একটা বাটন দিছেন, একটা বাটন, বাটনের মধ্যে আপনি দিছেন যে অ্যাড নামক ফাংশনটাকে কল করতে। ঠিক আছে? অ্যাড নামক ফাংশনটাকে কল করছেন, তাহলে হইতেছে কি আপনি অ্যাড নামক ফাংশনের ভিতরে আপনি যে কাজটুকু করছেন, কে কল দিল? ওকে, এই যে অ্যাড নামক ফাংশনটাকে যে কাজ দিছেন, তো এই অ্যাড ফাংশনে আপনি ভ্যালু দিছেন 5, একটা হচ্ছে 9। ও তখন হচ্ছে কি যখন আপনি বলছেন অন ক্লিক, দ্যাট মিন্স আপনি ক্লিক করলে এই ফাংশনটাকে কল করতেছে। এই ফাংশনটাকে ভাইয়া কল করলে বলেন। আমাকে একটু লিভ নিতে হবে, আমার চার্জ শেষ হয়ে গেল একটু। আচ্ছা, ঠিক আছে। এই ক্লিক করলে দেন আপনার এই ফাংশনে এই ফাংশনটা এসে কল করতেছে, মানে আমি এখন যখন ক্লিক করি তখন গিয়ে আর কি ফাংশনের ভিতরে কাজটুকু সে করে দিবে। বুঝতে পারছি? জি ইভেন আপনি যদি চান যে এখানে যে দেখা গেছে যে আপনি বিভিন্ন এইখানে এইটার মধ্যেও না, আপনি যাবতীয় এই কাজটুকু হয়তোবা ডকুমেন্ট ডট রাইট না করে আপনি যদি এভাবে দেন হয়তোবা ডকুমেন্ট ডট ইনার এইচটিএমএল, আপনি যদি এরকম দেন গেট
এলিমেন্ট বাই আইডি, তারপরে ডট, আচ্ছা গেট এলিমেন্ট বাই আইডি, আগে আইডি নাম দিই, টেক্সট ডট ইনার HTML, তখন কি এটাও থেকে যাচ্ছে। ঠিক আছে, ইভেন আপনি হয়তো বা এখানে লিখে রাখছেন হয়তো বা যে ক্লিক দ্য বাটন, এখানে ক্লিক করলে ওইটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, জি ভাই, কিন্তু এখানে আবার টগল করলে টগল হয়ে যাবে অন ক্লিকের স্থানে। না না, ওইটা আগে এইটাই থেকে যাবে, রিলোড দিলে তারপরে কাজ করবে, টগল কাজ না, অন ক্লিক করলে এটা দিছে। আপনি যদি কি চাচ্ছেন, অন টগল হ্যাঁ, না, অন টগল বলে কিছু এইখানে আপনার দেখতে হবে তো, যে অন, মানে এটা তো আমরা যদি রিলোড দিই তাহলে চেঞ্জ হবে, এই না না চেঞ্জের না, অপশনটা আসবে, কিন্তু বুঝিনি, রিলোড না দিলে তো এই অপশনটা আসছে না। না না, রিলোড না দিলে বলতে এই যে এখন চেঞ্জ করেন, এখন চেঞ্জ করলাম, হ্যাঁ। কিন্তু এখন আবার পুনরায় আনতে, ও মানে আপনি আবার ওইটাকে আগের জায়গায় ফেরত নিতে, তখন তো আপনাকে রিলোড দিতে হবে। ওই জন্যই তো, কিন্তু আমরা যে করি তো টগল দিয়ে করছি না। টগল দিয়ে তো আপনি মনে করেন এটার ব্যাপারটা হচ্ছে কি অনেকটা এরকম যে আমি এখন ক্লিক করলাম, ক্লিক করার পরে হয়তোবা এইটা আসলে লাগে কোথায়, ধরেন আপনি, আমি একটা জাস্ট এরকম একটা উদাহরণ দিচ্ছি, সাপোজ আমি এখানে দিলাম ইনপুট টেক্সট, এটার নেম দিলাম হয়তোবা 1, তারপরে আপনি মনে করেন এটা দিলেন 2, alert, পাঁচ মিনিট, ওকে। তা আমি এখানে মনে করেন আমি এখানে দিচ্ছি যে হয়তোবা সাপোজ ফাংশনের ভিতরে একটা ভ্যারিয়েবল নিলাম a equals document dot get element by name 1, first of all no,
নেম আর ক্লাস কাজ করতেছে না কেন সেটাই তো বুঝলাম না। আজকে ক্লাস নেম দিয়েও কোনো কাজ করতেছে না। ঠিক আছে, এটা দিয়ে কোনো কাজ করি না, এটা তো লাগবেও না। বাট অন চেঞ্জ বাটন অন ক্লিক চেঞ্জ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিকই তো আছে। ডকুমেন্ট সেকেন্ড, এটা আসতেছে কিনা একটু দেখি। ডকুমেন্ট ডট রাইট অবজেক্ট নোট লিস্ট এ, তার মানে সেটাকে পাচ্ছে না। ভাইয়া মুজাহিদ ভাই মনে হয় যাইতে চায়। হ্যাঁ, আমি বললাম তো সমস্যা নেই। বুঝলাম না ভুলটা কোথায় করতেছে, আমি নিজেই তো বুঝতেছি না। ভ্যালুর পর তো এটা আসবে না। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এটা আমি একটু নিজে দেখে তারপর কি বলবো, কারণ এইভাবে কোনো ঝামেলা, কি ঝামেলা হইতেছে আমি নিজেই বুঝতেছি না কেন। সে কোনো মতে আমার ভ্যালুটা নিচ্ছে না। আনডিফাইন্ড ভ্যালু, ভ্যালু নিয়ে তো নিতে হবে কিন্তু।
পেয়েছি, এটা তো মনে করলাম সমস্যা নেই, সেখানে তো আমার ভ্যালুটা তো আসে না। তো ঠিক আছে, আমি এটা দেখে বলতে মানে কেন আসতেছে না বুঝতেছি না এক্স্যাক্টলি, দেখে বলতে হবে। আচ্ছা, আর কোথায় ভুল করতেছি মাথায় ঢুকতেছে না, ইজি জিনিস কি একদম। যাই হোক, যেটা ভাই বললেন যে নর্মালি আমরা এখানে এটাই করি যে যদি আপনি অন ক্লিক করেন, অন ক্লিক তারপর এখানে বেশ কিছু আপনি পাবেন, যে আমি যে সাপোজ এরকম দিই অন, অন অ্যাবোর্ট, অন ব্লার, অন ক্যান প্লে, অন, এরকম প্রচুর পাবেন, অনেকগুলো ফাংশন আছে, অনলোড। তারপর এই জিনিসগুলো থেকে আপনার নর্মালি যেটা আপনি চাইতেছেন যে হইতে দেখা গেছে যে একবার ক্লিক করলে এরকম হবে, তো আপনার ওই টগলের ব্যাপারটা হচ্ছে একমাত্র টগল জিনিসটা আমরা যেটা করতাম টগলে, সেটা শুধুমাত্রই আপনার ইয়ের মধ্যে jQuery এর মধ্যেই সীমাবদ্ধ, সেটা জাভাস্ক্রিপ্ট আপনাকে আলাদা করে ফাংশন ক্রিয়েট করে কাজ করতে হবে। ঠিক আছে, অন টগল যেটা হচ্ছে যে আমরা যেটা করতাম, আমরা কিন্তু টগল বলে কোনো ইভেন্টকে কল করতাম না, আমরা ক্লিক করলে হয়তো টগল করতাম, তাই না? আমরা ক্লিক জি ভাই। করলে টগল করতাম, কিন্তু ইভেন্টটা হচ্ছে আমার অন ক্লিক। তো আমরা এখানে আমার ফাংশনের থ্রোতে এরকম আছে যে অ্যাড করলে সেরকম, যদি এরকম যে হয়তো দেখা গেছে যে ওই টগলের ব্যাপারে যে আমি যদি একবার ক্লিক করি তাহলে এরকম হবে, একবার আরেকবার যদি ক্লিক করি তাহলে তার বিপরীতটা হবে, সেটা আমাকে সেভাবে নিজেকে রেডি করতে হবে। আমি এটা আগেও বলছি যে জাভাস্ক্রিপ্টে আপনাকে যা করতে হবে সব নিজেকে রেডি করে নিতে হবে। আর যে কুইরিতে জাভাস্ক্রিপ্টে কিছু কাজ যেগুলো আপনার ডেইলি লাইফে লাগে, সেরকম কিছু কাজ নিয়ে আপনাকে কাজ করতে হয়, মানে সেরকম কিছু কাজ নিয়ে একটা লাইব্রেরি রেডি করে দেওয়া আছে। তো আপনাকে জাস্ট লাইব্রেরি থেকে ফাংশনগুলোকে কল করবেন আর ওইটা নিয়ে কাজ করবেন। বুঝতে পারছি? জি ভাইয়া। আর সেটা হচ্ছে যে আপনার নর্মালি যে আমি ওইটাই বুঝলাম না যে আমি কেন আমার ভ্যালুটা নিয়ে কাজই করতেছে না। আমি শুরু থেকে আমার নর্মালি কাজ না করলে এই যে আমার স্ট্রাকচার, আমার মনে হয় না যে ভুল আছে, এটাই স্ট্রাকচার হওয়ার কথা, কিন্তু কেন জানি কাজ করতেছে না। যাই হোক, আহ কে আসলো এই সময়? সানি ভাই মাত্র। আমার চার্জ শেষ, আমাকে লিভ নিতে হবে ভাই, আমি তো বলছি লিভ আসসালামু নি। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম ভাই আসসালাম। আমার ঘুমের ওষুধ দিছে ভাই, আমি ঘুমের ওষুধ খাই ভাই, আমি আর জাগিল পাই না ভাই ঠিক টাইমে, সমস্যাটা হলো এখানে ভাই। সারাদিন ধরে ঘুমান, আমি সমস্যা নেই। আচ্ছা খালি যাই হোক। সারাদিন ঘুমাই আর খালি ভাই কোনো কাজ করতে পারতেছি না ভাই, এমন অবস্থা হয়ে গেছে। আচ্ছা, আহ এই আমার হয়তো বা দেখা গেছে আরো বেশ কয়েকটা ইভেন্ট পাবেন, অন ক্লিক আছে, তারপর আপনার আমাদের সবচেয়ে বেশি মানে ইউজ হয় কোনগুলো, যে আপনার অন ক্লিক ইউজ হয়, তারপর অন লোড ইউজ হয়, দ্যাট মিনস আপনার যখন, আর অন চেঞ্জ ইউজ হয়। অন চেঞ্জ জিনিসটা কি, যখনই আপনি ওইটা চেঞ্জ করবেন, ভ্যালু যখন চেঞ্জ হবে, দেখা গেছে আমি হয়তোবা আমি ওইটা নর্মালি আপনার অন চেঞ্জের কাজ করতে পারতাম যদি আপনার ওই আমার ভ্যালুটা নিতে পারতো, ভ্যালুটা নিতে পারতেছে না, তো সেটা আমি আগামী দিন দেখাবো, এটা ইয়ে নেই। এটা ছাড়া আমরা যদি স্ট্রিং যদি দেখি, আমাদের বেশ কিছু স্ট্রিং নিয়ে যদি কাজ করতে চাই, আমাদের দেখা গেছে যে আমরা স্ট্রিং নিয়ে কি কি করতে পারি, যে আমরা হয়তোবা দেখা গেছে আম, আমাদের আগের মতোই, যে আমরা যদি স্ট্রিং এর লেন্থ কাজ করতে পারি, স্ট্রিং এর লেন্থ নিতে পারি। স্ট্রিং লেন্থ ধরেন আমি এখানে একটা কিছু করলাম, ফাংশনটা আপাতত অফ রাখি, ফাংশনটা পেইন দিতেছে। ধরলাম যে আমি নর্মালি এখানে একটা কাজ করলাম, যে হয়তোবা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম var a, আমি হয়তোবা ইকুয়াল দিয়ে দিলাম যে হয়তোবা এই লেখাটাই লিখলাম। আমি চাইতেছি এটা লেন্থটা চেক করতে, তা আমি এখানে কি বলবো, ডকুমেন্ট ডট রাইট
a ডট লেংথ। আমার নর্মালি হ্যালো ওয়ার্ল্ডটা শো করবে না আমাকে সরাসরি, আমি এটাকে ডিলিট করে দিছি। হোস্ট এগারো শো করতেছে, ঠিক আছে। মানে হ্যালো ওয়ার্ল্ডে দেখেন তো 11টা আছে কিনা। এই যে এখানে ইভেন আপনি যদি এটা যদি এভাবেও নিতে চান, আমরা নর্মালি এখানে যদি একটা পি ট্যাগের মধ্যে আমি হয়তোবা নিলাম যে হয়তো আইডি নিলাম স্কয়ার, এটার ভিতরে আমি যদি এটা লিখি হ্যালো WRLD হ্যালো ওয়ার্ল্ড, আপনি চাইতেছেন ওইটা সরাসরি লেন্থ মেজার করতে, এটাকে হ্যালো ওয়ার্ল্ড না দিয়ে এখানে হ্যালো বাংলাদেশ দিলাম। মানে এটাকে যদি চেক করতে চান তাহলে মনে করেন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তারপরে এটা হচ্ছে আপনার কি, ওইটা হচ্ছে char ডট ইনার এটা কি করছে, এটাকে আমি হয়তো একটা আলাদা ভ্যারিয়েবলের মধ্যে লিখলাম যে var c। এখন আমি জাস্ট এটা তো থাকলোই, এটাই চলে গেছে। আচ্ছা, কালো ভাই কি ঘুমের ওষুধ খেয়েছে? আচ্ছা, দেখেন আমি ওইখানে ইনার এইচটিএমএল দিই নাই, যার কারণে এরকম ঝামেলাটা হয়েছে যে আমার ইনার এইচটিএমএল যেটা ছিল, যে সি এর যে ইনার এইচটিএমএল যেটা পাচ্ছিল সেটা লেন্থটা সে মেজার করতেছে, বুঝতে পারছি। তা আমরা চাইলে এটা করতে পারি। তারপর দেখা গেছে আমরা হয়তোবা এরকম হইতে পারে যে আমি হয়তোবা চাইলে আহ এটার থ্রুতে আমরা বিভিন্ন যে ফাংশন গুলো আছে এক একটা এক এক রকম ভাবে আমরা হয়তোবা ওইখানে দেখছিলাম যে টেক্সট লেন্থ দেখছিলাম, আপনার মানে স্ট্রিং লেন্থ দেখছিলাম, তারপর ওয়ার্ড কাউন্ট দেখছিলাম। তো এখানেও আমাদের হয়তোবা সেগুলো সবকিছু করতে পারি, বাট আমাদের তো এখানে একটু অন্যভাবে। তো আমাদের একটা জিনিস হচ্ছে যে আমরা ইকো দিয়ে আমরা যে কাজটা করতাম, যে ব্রেক লাইন কিংবা নতুন লাইনে যখন যাইতাম, তখন নতুন লাইনে যাইতে গেলে কি কাজ করতে হতো, নতুন লাইনে যাইতে হলে হয়তোবা আমাদেরকে বিআর ট্যাগ ইউজ করতে হতো। বাট জাভাস্ক্রিপ্টে কিন্তু আপনার কিছু স্কিপ সিকোয়েন্স আছে। স্কিপ সিকোয়েন্স মানে হচ্ছে যে আমি যদি একটা কোনো কিছু লিখি, আমি চাইলে সেটার আমি বেশ কিছু স্কিপ সিকোয়েন্স ইউজ করে আমি হয়তো বিভিন্ন অপারেশন তৈরি করতে পারবো। যেমন আমি যদি বলি যে সাপোজ এইখানে ভাইয়া আমার, আচ্ছা সাপোজ আমি যদি এখানে দিই যে আপনার মনে করেন যে এই লেখাটা আছে, আমরা হয়তো বা এভাবে লিখছি, কোনো একটা লেখা লিখতেছি, এটার পরে ডকুমেন্ট ডট রাইট আমি লিখলাম, এটা কি করবে,
হ্যালো এভরিওয়ান, বাট আমি যদি ধর যদি আমি দেখা গেছে যে কিছু মানে যদি এরকম দেই যে হয়তোবা কি বলে স্কিপ সিকোয়েন্স গুলো যদি দিই, তাহলে এখানে হচ্ছে কি আমার ব্যাকস্ল্যাশ এন দিয়ে আমি একটা নতুন লাইন বুঝাই, তারপর ব্যাকস্ল্যাশ বি দিয়ে আমি একটা নতুন দেখা গেছে নতুন কি বলে নতুন ব্যাকস্পেস বুঝাই। তো এরকম কিছু স্কিপ সিকোয়েন্স আমরা এখানে চাইলে ইউজ করতে পারবো, ঠিক আছে? তো এখানে আচ্ছা, হ্যালো এভরিওয়ান পরের লাইনে গেল না কেন? আচ্ছা আমি বুঝতেছি না, আমার এখানে কি আমার কোডে তো আমি কোনো প্রকার ভুল খুঁজে পাইতেছি না। আচ্ছা দাঁড়ান এক মিনিট, একটা হচ্ছে ছোট ঝামেলা আছে। হ্যাঁ ভুল আছে, ভুল খুঁজে পাইতেছি না মানে ভুল আছে। দেখি, আমার যতদূর ধারণা এই ভুলটা হইতেছে। না, না, আমি এখানে অফ রাখবো, কারণ আমার কোনো মতে কোড কিছুই কাজ করতেছে না, ভ্যালুও কাজ করতেছে না, আমার ক্লাসও কাজ করতেছে না, নেমও কাজ করতেছে না। নর্মালি আমার কোডের নর্মালি আমি এখানে যেটা হচ্ছে যে কনফিউজড হয়ে যাইতেছি নিজে এত বেশি ভুল দেখে। ভুল তো আমি ভুল কিছু লিখতেছি না, যা লেখা তাই তো লিখতেছি। হ্যালো ব্যাকস্ল্যাশ এন এভরিওয়ান, ব্যাকস্ল্যাশ দিয়ে তো নিচ্ছি না। ওকে, না আমি এখানে আপনার নতুন কোনো কিছু না, আমি আগে একটু দেখি আমার ভুলগুলো ঠিক কোথায়, আমারই ভুল নাকি আমার মানে ব্রাউজারে ক্যাশেতে প্রবলেম করতেছে সেটা দেখবো, দেখে তারপর আমি আপনার নেক্সটে দেখাবো এটা। তো আপাতত যতটুকু দেখাইছি আপনারা মনে করেন যে আমাদের যে আউটপুট শো করানো বিভিন্ন স্টেটমেন্ট, যেটা আপনাদের নর্মালি পিএইচপি থ্রুতেই, আমি আগেও বলছিলাম যে জাভাস্ক্রিপ্ট আর পিএইচপি বলতে গেলে অলমোস্ট সেম ক্যাটাগরিরই, হয়তোবা জাস্ট লেখার ধরনটা একটু আলাদা। আমরা হয়তো পিএইচপিতে কি করতাম, ইকো দিয়ে লিখতাম, এখানে ডকুমেন্ট রাইট দিয়ে লিখতে হইতেছে। পিএইচপিতে কোনো ট্যাগের ভিতরে লিখতে গেলেও ইকো দিয়ে লেখা হইতো, এখানে আমরা ডকুমেন্ট হয়তোবা সেই ট্যাগটার একটা দেখা যাচ্ছে আইডি নাম দিয়ে, যদিও ক্লাস নেম কেন কাজ করতেছে না জানি না আজকে, বাট একটা আইডি নাম দিয়ে আমরা হয়তো কল করতাম, কল করে আইডি নাম দিয়ে কল করে সেটার ভিতরে ইনার এইচটিএমএল দিয়ে আমরা ওইখানে কাজ করি। এভাবে বিভিন্ন কাজ করা হয়। তো আমরা নর্মালি ইনার এইচটিএমএল ইনার টেক্সট এভাবে কাজ করে, ইনার টেক্সট সরি ইনার এইচটিএমএল দিয়ে কাজ করে, আর যদি টেক্সট দিয়ে কাজ করতে চাই টেক্সট দিয়ে নিতে পারি টেক্সট। তো এই যাবতীয় কাজগুলো আমরা হয়তোবা এখানে আপনার মূলত জাভাস্ক্রিপ্টের থ্রুতে কাজ করা হয় আপনার নর্মালি। যে আমি আবারও বলতেছি যে আমাদের যে কাজগুলো দেখতেছি জাভাস্ক্রিপ্টে, আপনি খেয়াল করে দেখেন আপনি কিন্তু ওই পেজেই আছেন। আপনি কিন্তু আমাদের যেমন পিএইচপি তে আরেকটা পেজে গিয়ে চেক করে আপনাকে জানাচ্ছিল সেরকম না। আমরা যদি দেখি যে এই যে হয়তোবা আগামী ক্লাসে যখন দেখবেন ফর্মের মধ্যে আমি ইনপুটের ভিতর থেকে যে ভ্যালুগুলো চেক করব, সেই ভ্যালুগুলো আপনার যে ভুল হয়ে থাকে সেটা কিন্তু আপনাকে এই পেজেই জানাবে, আপনাকে কিন্তু অন্য কোনো পেজে গিয়ে তারপর চেক করে তারপর জানাবে না, এই পেজেই জানাবে, ঠিক আছে? তো এই জন্য জাভাস্ক্রিপ্টের সুবিধাটুকু একটু বেশি যে আপনি ফ্রন্ট এন্ডেই বিভিন্ন, এখানে যেমন আপনি বিভিন্ন ব্যাকএন্ডের কাজও করতে পারেন। যেমন আমি এখানে যদি চাই আমি কিন্তু হয়তো বা দেখা গেছে ব্যাকএন্ডের সাথে কানেক্ট করে আমি চেক করে দিতে পারি যে এখানে ওই যে, যেমন আমরা যদি বলি যে আমরা কিন্তু এরকম দেখি যে হয়তোবা আপনার এই যে কোনো একটা নাম দিয়ে সার্চ করলে হয়তো ইউজার নেম ক্রিয়েট করতে গেলে আমাদের হয়তো নিচে লেখা থাকে দ্য ইউজার নেম ইজ অলরেডি টেকেন। তার মানে কি সে অলরেডি এই পথের মধ্যে আপনার পেজে রেখেই সে কিন্তু লাইভলি সে আপনার অ্যাজাক্সের থ্রুতে আপনার ডেটাবেস চেক করতেছে, ডেটাবেস চেক করে আপনাকে একটা আউটপুট দিচ্ছে, এটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। কিন্তু আপনি যদি এটা পিএইচপি থ্রুতে করতে চাইতেন সেটা কিন্তু হইতো না, কেননা আপনি একটা বাটনে ক্লিক না করা অবধি পিএইচপিতে আপনার স্ক্রিপ্ট কিন্তু রানই করবে না। কিন্তু জাভাস্ক্রিপ্ট আপনি খেয়াল করে দেখেন বিভিন্ন ইভেন্টের থ্রুতে আমরা এখানে অন ক্লিক, আপনি অন ক্লিক না দিয়ে যে অন লোড দিতেন বা অন চেঞ্জ দিতেন, তাহলে দেখতেন যে এখানে আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে, বিভিন্ন ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের একটা প্লাস পয়েন্ট, যে আমরা হয়তোবা লাইভ
কিছু কাজ করতে পারি অন্য কোনো পেজের সাহায্য ছাড়া ওই পেজে বসেই। বুঝতে পারছি? তো আমরা হয়তোবা নেক্সট ক্লাসে হয়তোবা আমাদের মোটামুটি আমাদের বেসিক যে টপিকগুলো আছে আমাদের হয়তো ভ্যালু নেওয়া, ভ্যালু এখানে থ্রোতে আমরা আজকে শুধুমাত্র আইডি দেখছি। আমরা ক্লাস কিংবা ট্যাগ নেম ইত্যাদি ইত্যাদি নামে হয়তো ট্যাগ নেম কিংবা হয়তোবা সিলেকশন এগুলোর থ্রোতেও আমরা ভ্যালু নিতে পারি। ক্লাস নেম এবং বেশিরভাগ লাগে হচ্ছে আইডি, বাট আমাদের নেম আইডি আর নেম সবচেয়ে বেশি লাগে, বাট ক্লাস নেম এবং ট্যাগ নেমের থ্রোতেও আমরা ভ্যালু নিব। ভ্যালু নিয়ে সেটাকে হয়তো মডিফাই করে আমরা হয়তো কোনো কিছু শো করব। তো সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, এবং আমাদের হয়তোবা অ্যারে কিংবা এই জিনিসগুলো কিছু বাকি থাকবে। এরপরে হয়তো অ্যারে দেখানোর পর হয়তোবা আমি সরাসরি হয়তো আপনাকে অন্যান্য কাজগুলো দেখাবো না, যেমন আপনার মনে করেন যে কিংবা ফর লুপ, এই লুপ গুলো দেখানো লাগবে না আশা করি, কারণ এটা আপনার পিএইচপির মতোই। আমরা সরাসরি ওই যে আমাদের ফর্ম ভ্যালিডেশন কমপ্লিট করতে গেলে আমাদের এই যে কাজগুলো ইফ ইলস কিংবা ফর লুপ হয়তো মিস হবে, তো ফর লুপ আমরা হয়তো আলাদাভাবে দেখবো অন্য কোনো কাজে, বাট ফর লুপ দেখবো হয়তো মাল্টিপল ভ্যালু আপলোড করতে, মানে ইনপুট হিসেবে নিতে আমরা ফর লুপ দেখবো। তো ওই ফর লুপের থ্রোতে আমরা কাজ করে নিব। আর মোটামুটি এখানে জাস্ট হয়তোবা আপনি ইরর কিংবা স্কোপ হোস্টিং এগুলো দেখবেন ইনশাল্লাহ আগামী দুইটা ক্লাস। হ্যাঁ ভাইয়া, হ্যালো, হ্যাঁ আপনার কথা স্পষ্ট আসতেছে। আর হ্যাঁ বলেন। আমি তো সি প্যানেলে এখনো ঢুকতে পারতেছি না। সি প্যানেলে আমরা কেউ ঢুকতে পারছি না, আমি বেস্ট ইউজটা আমি নিজেও ঢুকতে পারতেছি না, আমি আমার ওয়েবসাইটেও ঢুকতে পারতেছি না। তো ওরা তো মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছে ওদের, এটা তো আসলে সার্ভিস তো অনেক ইয়া সম্ভবত। না, এটা যেহেতু সবার যেহেতু তার মানে কোনো একটা সমস্যা হইতেছে। আচ্ছা আমি আগে কথা বলে আমি আপনাকে আমি গ্রুপে জানাচ্ছি, অনেকেই ঢুকতে পারছেন। সাদি ভাই ঢুকতে পারতেছেন? তাহলে তো নেম চিপ আমি দেখতেছি আমি আজকে ঢোকার ট্রাই করি নাই। নরমালি আমি গত কয়েকদিন ধরে না, এটা আমি হুট করে এরকম হওয়ার কারণটা আমি বুঝতেছি না। আগে আমি দেখি, আমি ওদেরকেই নক করব, নক করে আমি জানাচ্ছি আপনাকে। জি ভাই, নেমচিপ থেকে নেওয়া তো অবশ্যই ভালো। এখন কার্ড যদি না থাকে তাহলে নেমচিপ থেকে কিভাবে নেবো বলেন? না কার্ড ছিল একজনের। আপনার ছিল? আপনি বলেন নাই কেন? মানে অন্য গ্রুপের এক মানে ভাই ছিল, ভাইরে বললো নিতে পারতেন, আপনি নেমচিপ থেকে নিতে পারতেন। আমি নরমালি আমার তো কার্ড এক্সপায়ার্ড হয়ে আছে, এজন্য আমি এটা এই রিসেন্টলি নেওয়া হয়েছে, যার কারণে আমি ভাই আমি সি প্যানেলে তো ঢুকতে পারতেছি, পারতেছেন? প্রবলেম হচ্ছে না। হ্যাঁ আচ্ছা তার মানে বেস্ট ওয়েব থেকে প্রবলেম হইতেছে। আচ্ছা ঠিক আছে, আমি ওদেরকে নক করতেছি। আচ্ছা ঠিক আছে, জি ভাই লিভ নিব। হ্যাঁ সমস্যা নেই, আজকে ক্লাস এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, কালকে ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।